Hello everyone. আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, রাইট? হ্যাঁ, কথা ক্লিয়ার। ওকে। ওয়েলকাম এভরিওয়ান। সো থ্যাংক ইউ রাফি বিন আরমান ভাই। সো আরমান ভাই আমার সাথে থাকবে পুরোটা সেশন জুড়ে। আগে রাফি ভাইয়ের কথা বলি। রাফি ভাই হচ্ছে এক্সারসাইজ আবার কারেন্টলি উনি হচ্ছে সিইও। উনি কারেন্টলি জার্মানিতে আছেন, আমার ইউনিভার্সিটির সিনিয়র। সো থ্যাংক ইউ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। দেন আমরা শুরু করি। আমি আমার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি প্রথমে। আমি মোহাম্মদ সুজন আহমেদ। সো আমি 2023 সালে ফিনল্যান্ডে আসি। আমার এমবিএ করার জন্য তাম্পারে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে, এটা হচ্ছে তাম্পারেতে, ফিনল্যান্ডে। তার আগে আমি আমার বিবিএ বাংলাদেশে কমপ্লিট করি। বিবিএ আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে কমপ্লিট করি। দেন আমার এমবিএটার রাজশাহী ইউনিভার্সিটি না করে আমি জাহাঙ্গীরনগর আইবিএ তে চলে যাই। সো ইন দা মিন টাইম আমি হচ্ছে জবে জয়েন করি জাপান টোবাকো ইন্টারন্যাশনালে। দেন ওইখানে কিছুদিন জব করার পর আমি মুভ করি রেকিট ভেঙ্কিজারে। সো জাপান টোবাকো, জিটিআই অ্যান্ড রেকিট, এই দুইটা মিলে আমি প্রায় বাংলাদেশে অলমোস্ট 3 ইয়ার্স জব করেছি। দেন আই মুভ টু ফিনল্যান্ড। সো এটা হচ্ছে আমার শর্ট ইন্ট্রোডাকশন। ওকে। সো আজকে যারা অলরেডি জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম। সো সেশনের শুরুতে আমি বলি, আমরা 2 ঘন্টা একটা টাইম স্লট নিয়েছি পুরো সেশনটা কভার করার জন্য। So, 2 ঘন্টার মোরলেস কিছুটা কম বেশি হবে। সো আমি এক একটা সেগমেন্ট শেষ করার পর আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, ইন দা মিন টাইম আপনারা চাইলে কমেন্টে, এখানে আমাদের যে কমেন্ট বক্সটা থাকবে, মেসেজ বক্সটা থাকবে, সেখানে আপনারা কোশ্চেন্স করতে পারেন। সো রাফি ভাই উইল কোঅপারেট উইথ মি, বাট আফটার এভরি সেগমেন্ট আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে কোশ্চেন্স নেব। সো আপনারা কোনো স্লাইডে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, ইউ ক্যান রাইট ইউর কোয়েরি ইন দ্য কমেন্ট বক্স অর ইন দ্য মেসেজ বক্স। তাছাড়া আপনাদের যদি মনে হয় যে এই কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, দেন আপনারা চাইলে আমার ওই সেগমেন্টটার পরে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আনমিউট করে আপনারা হচ্ছে কোশ্চেন্সটা করতে পারেন। ওকে। সো লেটস বিগিন। আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন তো দিলাম, তারপর ফিনল্যান্ডের ইন্ট্রোডাকশনটা দিই। হ্যাঁ, ওকে। সো আপনারা যারা অলরেডি এখানে জয়েন করেছেন সবাই, আই বিলিভ যে ফিনল্যান্ডে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ভাবছেন যে ফিনল্যান্ডে আসবেন। সো অনেকে অনেক রিজনে ফিনল্যান্ড চুজ করেন। সো কিছু জেনারেল রিজন থাকে যে এই রিজন গুলোর জন্য আসলে ফিনল্যান্ড স্টিল অনেকে আমরা চুজ করি। সো নাম্বার ওয়ান, অফকোর্স, হাই কোয়ালিটি এডুকেশন। তো আমরা জানি যে না, বাংলাদেশে কিছুদিন আগে আপনার কারিকুলাম অনেকটা মডিফাই করা ট্রাই করছিল। সো ওই কারিকুলামটা কিন্তু ফিনল্যান্ডের যে এডুকেশন মডালিটি, ওইটাকে ফলো করে ওরা আপনার বিল্ড আপ করা ট্রাই করছিল। বাট লাইক ফিনল্যান্ড আর বাংলাদেশের মধ্যে অনেক ডিসিমিলারিটিস, এত স্টুডেন্টস, ছোট স্পেস, এটা পসিবল হয় না আসলে কোনোভাবেই। সো ইউরোপের মধ্যে যদি আমরা চিন্তা করি, ফিনল্যান্ডের এডুকেশন কোয়ালিটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। সো এটার জন্য অফকোর্স আমরা অনেকে, যেহেতু বাইরে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থেকে আমরা পড়াশোনা করার জন্য আসবো। সো হাই কোয়ালিটি এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ফিনল্যান্ড ইজ ওয়ান অফ দোজ কান্ট্রি যারা হচ্ছে কোয়ালিটিটা ইনশিওর করে অলওয়েজ। দেন লোয়ার টিউশন ফিস। অফকোর্স আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা আসি, আমরা হয়তো মধ্যবিত্ত পরিবার থেকে আসি। সো আমাদের টিউশন ফিস অনেক বড় একটা ব্যারিয়ার। আমরা দেখা যায় হায়ার টিউশন ফিজ এর কারণে অনেকে দেখা যায় আমরা কানাডা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, ওইসব দেশে অনেক বেশি টিউশন ফি থাকার কারণে আমরা হয়তো অনেকে ওইসব দেশ চুজ না করে আমরা একটু কম্পারেটিভলি লোয়ার টিউশন ফিস কোথায় থাকে ওইসব দেশে চুজ করি। ফিনল্যান্ডের টিউশন ফির কথা যদি বলি, অ্যারাউন্ড 10,000 ইউরোর, মোরলেস অ্যাপ্রক্সিমেটলি 10,000 ইউরো পার ইয়ার। সো ডিপেন্ড করে আপনার মাস্টার্স প্রোগ্রাম অথবা ব্যাচেলর প্রোগ্রাম, কোন প্রোগ্রামে আসতেছেন এবং সেই প্রোগ্রামের টিউশন ফি স্পেসিফিক্যালি কত। দেন স্কলারশিপ আর টিউশন ফির কথা যদি বলি, ইউরোপের অনেক দেশই আছে আপনার টিউশন ফি এর চেয়ে আরেকটু কম। যেমন আমার সাথে রাফি ভাই আছে, উনি যেমন জার্মানিতে আছেন, জার্মানিতে পুরোপুরি টিউশন ফ্রি। সো টিউশন ফ্রি যেটা, সেটা তো ডিফারেন্ট কেস, বাট কম্পারেটিভলি লোয়ার টিউশন ফি এর মধ্যে ফিনল্যান্ড ওয়ান অফ দোজ। স্কলারশিপের কথা যদি বলি, ফিনল্যান্ডে এখনো পর্যন্ত 100% স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসেন যারা পুরো 100% স্কলারশিপ নিয়ে আসেন। ইভেন 100% স্কলারশিপ কেউ যদি নাও পান, ওনার 50% স্কলারশিপ অথবা 30% স্কলারশিপেরও অপরচুনিটিস রয়েছে। নাম্বার ফোর, আমরা যদি বলি পিসফুল লাইফ, এটা কিন্তু আমরা প্রতি বছর, আমি নিজেও যখন ফিনল্যান্ডে চুজ করি তখন আমি নিজেও তখন দেখতেছিলাম যে না, কোন দেশে গেলে আসলে মানে
যেটা থাকে প্রত্যেকেরই একটা পার্সোনাল চয়েস থাকে। সো আমার চয়েস ছিল এরকম পিসফুল একটা কান্ট্রিতে যাওয়ার। সো আমি যেরকম ফিনল্যান্ড প্রতি বছর দেখতেছিলাম হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সো ওইটা একটা আমার কাছে ফ্যাক্টর ছিল। আসলে কতটুকু হ্যাপি এটা অনেকটা পার্সোনাল ব্যাপার, যে কে কতটুকু আসলে হ্যাপিনেস পায় এখানে আসার পরে। দেন অফ কোর্স সেফ, ক্লিন। সেফ ক্লিন আমরা জাস্ট 2 দিন আগে একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম আমি। আচ্ছা রাফি ভাই, জাস্ট ইন্টারাপ্ট করি, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ, কথা ক্লিয়ার আছে। ওকে, অলরাইট, জাস্ট এ মোমেন্ট। ওকে, সো আমাদের ফিনল্যান্ডের যে রাজধানী হেলসিঙ্কি, সো হেলসিঙ্কিতে পরশুদিন একটা রিপোর্ট পাবলিশ করেছে যে ইন টোটাল আপনার লাস্ট 1 ইয়ারে 0 ডেথ ডিউ টু ট্রাফিক। মানে বাংলাদেশে যেরকম অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, আমরা তো আসলে এটা বাংলাদেশের সাথে কম্পেয়ার করা যায় না যদিও, বাট এখানে একটা দেশের রাজধানীতে 1 বছরে 0 ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট আর হচ্ছে ট্রাফিক ডেথ। সো একটা ক্যাপিটাল সিটিতে এটা দ্যাটস আনবিলিভেবল। সো এতটাই সেফ ফিনল্যান্ড। পিসফুল তো বললাম, হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেন ইজি পিয়ার এন্ড সিটিজেন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। সো অনেকেই জানতে চান আমি ফিনল্যান্ডে আসলে কি আমার পিয়ার সিটিজেনশিপটা কতটা ইজি। সো ফিনল্যান্ড স্টিল ওয়ান অফ দোজ কান্ট্রিজ যাদের হচ্ছে পিয়ার এবং সিটিজেনশিপটা ইজিয়েস্ট। আমাদের অনেক নেবারিং কান্ট্রি আছে, আমরা যদি ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এইসব মানে নর্ডিক কান্ট্রির সাথে তুলনা করি, প্রত্যেকটা কান্ট্রিতেই কিন্তু পিআর এন্ড সিটিজেনশিপ ওয়ে মাচ ডিফিকাল্ট। সো আমার ফ্রেন্ড যারা আছে ডেনমার্কে, নরওয়েতে, সুইডেনে, সবাই, আমার সাথে কয়েকজন আছে ওরা দেখা যায় ওই টাইমে ওই সব দেশে গেছে, এখন ওরা চিন্তা করতেছে যে না আবার ফিনল্যান্ডে আসবে মাস্টার্স করার জন্য, কারণ ওইখানে একটা সার্টেন টাইম পর ওরা কিন্তু আর ভিসা পাচ্ছে না, কারণ ওদের পিআরটা অনেক কমপ্লেক্স, ওদের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। সো ওই দিক দিয়ে চিন্তা করলে ফিনল্যান্ড অনেক ইজি। আপনি যদি এখানে 4 বছর স্টে করেন, ইনক্লুডিং আপনার স্টাডি পিরিয়ড, একটা সময় ছিল আজ থেকে 3 বছর আগে আপনি যখন ফিনল্যান্ডে স্টুডেন্ট হিসেবে আসতেন আপনাকে কিন্তু বি পারমিট দেওয়া হতো, বাট লাস্ট 3 বছর ধরে এটা এ পারমিট দেওয়া হচ্ছে। সো বি পারমিট আর এ পারমিটের পার্থক্য কি? আপনি যখন বি পারমিট পেয়ে ফিনল্যান্ডে আসবেন, আপনার পিআর যখন রিকোয়ারমেন্ট 4 ইয়ার্স ওইটা কাউন্ট হবে, বি পারমিটটা হাফ কাউন্ট হবে। আপনি যদি 2 বছর থাকেন 1 বছর কাউন্ট হবে। বাট এখন যেহেতু এ পারমিট দিচ্ছে স্টুডেন্টদেরকেও, সো এটা পুরোপুরি আপনার এ পারমিটে কাউন্ট, আপনার ফুল ইয়ারটা কাউন্ট হবে। সো আপনি যদি একটা মাস্টার্স প্রোগ্রামে আসেন, আপনি কিন্তু 2 বছর স্টুডেন্ট থাকার পর যখন জবে মুভ করবেন, আপনি 2 বছর জব করার পর 4 বছর পর আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। সো দিস ইজ অ্যামেজিং। এবং আপনার যদি 5 বছর পর আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারেন, 5 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন। সো এখানে ওরকম হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে এই হওয়া লাগবে, একটা সার্টেন ইনকাম ডেফিনেটলি থাকা লাগবে। আপনার তো জবলেস বা ইনকাম না থাকলে আপনাকে দিবে না, বাট এটা আপনি যে কোনো জব দিয়ে হইতে পারেন। আপনি যদি এখানে রেস্টুরেন্ট জব করেন, ক্লিনিং জব করেন, এখানে এরকম না যে আপনার খুব আপনার ডিগ্রি লেভেল জব পাওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। সো এটা কম্পারেটিভলি অনেক অনেক ইজি এখন। অ্যান্ড আমরা অনেকেই ফ্যামিলি নিয়ে মুভ করার জন্য প্ল্যান করি। অনেক দেশ অলরেডি আপনার এই সুযোগটা বন্ধ করে দিচ্ছে, বা অনেকেই দিচ্ছে হয়তো অনেক কান্ট্রি। সো সেই ক্ষেত্রে ফিনল্যান্ডে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারেন, আহ, একসাথে মুভ করতে পারেন। এখন কিছু প্রবলেম হচ্ছে, দেখা যায় ইন্ডিয়ার ভিসার কারণে অনেকেই স্পাউসের ডিলে হচ্ছে, বাট আপনি যদি ভিসা পেয়ে যান একসাথে কিন্তু আপনার চাইলে মুভ করতে পারবেন। বা আপনি আসার 2-3 মাস পর হয়তো আপনার স্পাউস মুভ করতে পারবে, বেবি মুভ করবে, বা চাইলে একসাথেও মুভ করা যায়। স্টুডিও অপশনটা ফিনল্যান্ডের জন্য আছে। আর অফকোর্স ফিনল্যান্ডের ফ্যামিলি নিয়ে আসার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো, কারণ এখানে ফ্যামিলির আপনার বেবিস, চিলড্রেন, দেন হচ্ছে আপনার ওয়াইফ, ওদের জন্য যেই ধরনের বেনিফিটস রয়েছে, এটা আমার জানা মতে আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। কারণ আপনার স্পাউস যখন ফিনল্যান্ডে আসবে, উনি জব করবে না, প্রতি মাসে গভর্নমেন্ট থেকে একটা ভালো অ্যামাউন্ট পাবে, হুইচ ইজ অলমোস্ট 600 to 700 ইউরো এভরি মান্থ। সো প্রতি মাসে গভর্নমেন্ট থেকে আপনার স্পাউস 1 লাখ টাকা করে বাংলাদেশি টাকায় পাবে। এটা আর কোথাও এডিশনালি আপনার বেবি ফ্রি ডে কেয়ারে যাবে। আমরা ডে কেয়ার পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় করা লাগে অনেক কান্ট্রিতে, বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনি টোটালি কিন্তু ফ্রি ডে কেয়ার পাচ্ছেন। ইভেন স্কুল কলেজ বাচ্চাদের পরবর্তী ওরা যখন ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখবে, ইভেন ইউনিভার্সিটি যে ওরা ফ্রি পড়াশোনা করতে পারবে। ওকে, নেক্সট, ব্যাংক স্টেটমেন্ট। আমাদের অনেক দেশে কিন্তু দেখা যায় অনেক বিশাল অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, এখানে মোর দ্যান 50 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্টে দেখাইতে হয়।
কানাডা মানুষজন 1 কোটি টাকা ব্যাংক স্টেটমেন্টে দেখে, 80 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখে। বাট ফিনল্যান্ডের জন্য আপনার লিভিং এক্সপেন্সের জন্য আপনার অনলি কিন্তু 9,600 ইউরো, যেটা সেই অ্যামাউন্টে আপনি যদি ব্যাংকে দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে পিআর রেসিডেন্ট পারমিট কার্ড যেটা, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা এরকম না যে হচ্ছে আপনার 9,600 বলছে, আপনাকে 20,000 ইউরো, 15,000 ইউরো, যত বেশি দেখাতে পারেন অত ভালো। আপনার মিনিমাম যেটা ওইটা রাখলেই হবে। সো ব্যাংক স্টেটমেন্টটা কম্পারেটিভলি অনেক কম। অ্যান্ড নর্ডিক লাইফ, এটা অনেকেই আসলে, অনেকের কাছে নর্ডিক লাইফটা ইটস ডিফারেন্ট দেন ইউরোপ। আমি ইউরোপের অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছি। সো সবগুলো কান্ট্রির চেয়ে আপনি নর্ডিক কান্ট্রির যে লাইফ স্ট্যান্ডার্ড, আপনি ডেনমার্ক, সুইডেন, দেন নরওয়ে, ফিনল্যান্ড, 4টা কান্ট্রিতে আমার যাওয়া হয়েছে। এই 4টা কান্ট্রির যে লাইফ স্ট্যান্ডার্ড, ইটস, আমি বলবো, আমার সাথে রাফি ভাই আছে জার্মানি থেকে। আমি রাফি ভাইয়ের ওই জার্মানিতে গেছি, ওনার শহরে গেছি। আমার মনে হয় অনেক দিক দিয়ে লাইফ স্ট্যান্ডার্ড ফিনল্যান্ড, এই নর্ডিক কান্ট্রিগুলোর অনেক দিক দিয়ে অনেক অনেক বেটার। সো এটা আসলে আপনি দুইটা দেশে যখন থাকবেন বা ঘুরবেন তখন হয়তো কম্পারিজন করতে পারবেন আর কি। সো অনেক এই নর্ডিক লাইফটার জন্য ফিনল্যান্ড চুজ করে আর কি। অ্যান্ড সোশ্যাল বেনিফিটস ফর ফ্যামিলি মেম্বার্স, আমি অলরেডি এটা কিছুটা মেনশন করছি। আপনার স্পাউস যদি আসে, স্পাউস এখানে একটা ইন্টিগ্রেশন প্রোগ্রামে ওরা অ্যারেঞ্জ করে দেয়। ওরা দেখা যায় আপনার স্পাউসকে ল্যাঙ্গুয়েজ শিখাবে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং প্রতি মাসে মাসে যে একটা অ্যামাউন্টের কথা বললাম, অ্যারাউন্ড 700 ইউরো অ্যারাউন্ড প্রতি মাসে মাসে গভর্নমেন্ট থেকে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে দিবে। পাশাপাশি ওরাই ল্যাঙ্গুয়েজ শিখাবে, প্লাস হচ্ছে বিভিন্ন ইন্টিগ্রেশন প্রোগ্রামে ওরা হচ্ছে এনরোল করে দিবে, হুইচ ইজ টোটালি ফ্রি, ইভেন পেইড বাই দ্য গভর্নমেন্ট। দেন অ্যাক্সেস টু ইউরোপিয়ান কান্ট্রিজ, যেটা বললাম আমি অলরেডি, যে অনেকগুলো কান্ট্রি আমার অলরেডি ঘোরা হয়েছে। আমি অলমোস্ট 2 বছর হয়েছে মাত্র আসছি। এই ফ্যাসিলিটিসটা কিন্তু আপনি অন্য কোনো দেশে গেলে পাবেন না। যেমন আমার সাথে যে ফ্রেন্ডরা আমার সিনিয়র বা ফ্রেন্ড নিউজিল্যান্ডে আছে, ওরা চাইলেই কিন্তু বিশাল এক দ্বীপের মধ্যে চাইলে ওইসব দেশে যাইতে পারে না। বাট আপনার ধরেন ইভেন কানাডা, ইউএসও থাকে, খুব ইজিলি কিন্তু যাইতে পারে না, কারণ ওদের ভিসা লাগে। বাট আপনি ফিনল্যান্ডে আসলে আপনার সেনজেনের সবগুলো কান্ট্রি কিন্তু ওপেন হয়ে যাবে, কারণ আপনি উইদাউট এনি ভিসা ট্রাভেল করতে পারতেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিসা রেশিও। সো এইটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্ট। অনেক বেনিফিটস আছে, বাট আপনার আলটিমেটলি ভিসা পাইলেন না, তাহলে কিন্তু বেনিফিটস কোনোটাই কাজে লাগবে না আপনার। তো সেক্ষেত্রে আপনার ফিনল্যান্ডের ভিসা রেশিও, যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে এবং অফার লেটার থাকে, ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকে, ভিসা না হওয়ার কোনো কারণ নাই। সো ডেফিনেটলি আপনি যদি প্রপারলি সবকিছু সাবমিট করেন, আপনার ভিসা ভিসা রেশিও, অনেকে বলে যে মোর দেন 90%। আমি বলবো যে আপনার সবকিছু ঠিক থাকলে ইটস ক্লোজ টু 99%। সো ভিসা রেশিও, আমার পরিচিত কেউ এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ, আমার পরিচিত কেউ, আমি তো অনেকজনের আহ, কাজ করেছি ভিসা প্রসেসিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের, বাট আমার পরিচিত এগুলোর বাইরেও কেউ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভিসা নেগেটিভ ডিসিশন পায়নি। সো আপনারা বুঝতে পারছেন এর থেকে যে ভিসা রেশিও কতটা ভালো ফিনল্যান্ডের। সো দিস আর দ্য থিংস, এইগুলোর কারণে আমরা হচ্ছে ফিনল্যান্ডকে চুজ করতে পারি। আমি জাস্ট কিছু ফ্যাক্ট শেয়ার করা ট্রাই করছি। দেন আমরা যাব ফিনল্যান্ডকে কেন চুজ করব না, বাট ওইটা যাওয়ার আগে। সুজন, আমাদের চ্যাটে দুইটা কোশ্চেন আছে। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে নিলে আই গেস বেটার হয়। সুমন আচ্ছা, শিকদার ভাই আস্ক করেছে যে পিআর এর জন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট আছে কিনা। আচ্ছা, পিআর এর জন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট নাই। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট আছে সিটিজেনশিপের জন্য। সো আপনি পিআর এর জন্য, আপনার যদি মাস্টার্স করা থাকে, সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না। আপনি মাস্টার্স প্লাস, আপনি হচ্ছে ইনক্লুডিং দ্য মাস্টার্স টাইম 4 বছর থাকলে, আর এখানে একটা, যদি যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যে কোনো জবই করেন, আপনার মিনিমাম আর্নিং যেটা থাকে ওইটা যদি মিট করেন আপনি, মিনিমাম আর্নিংটা এমন না যে খুব বেশি, ওরকম না, আপনি যে কোনো একটা ক্লিনিং জব, রেস্টুরেন্ট জব করে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন এই টার্গেটটা। দ্যাটস এনাফ, আপনি তাহলে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনি যদি ব্যাচেলর করেন এখানে, ব্যাচেলর করার পর আপনার এটা দেখা যায়, যেহেতু ব্যাচেলরটা ইউজুয়ালি 3 থেকে 4 বছর হয়, প্রথমে 4 বছর ভিসা দিয়ে দেয়, সেক্ষেত্রে এই জিনিসটা আপনার 6 বছর করে ফেলে ওরা। তো সেক্ষেত্রে আপনার এরপর 2 বছর জব করতে পারবেন। এডুকেশন শেষ হলো, আপনার 4 বছর এখানে ভিসা পেয়ে গেলেন প্রথমে, তারপরে আরো 2 বছর থাকলেন, সেক্ষেত্রে আপনি দেখা যায় ইজিলি পিআর পেয়ে যাবেন। সো ল্যাঙ্গুয়েজটা লাগবে না আপনার, এটা জাস্ট মাস্টার্স বা এডুকেশন কমপ্লিট করলে, আর আপনার এই যে 4 বছর যে মিনিমাম স্টে পিরিয়ড, ওইটা কমপ্লিট করলে আপনি হয়ে যাবে। বাট আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, আপনি যদি ফিনল্যান্ডে থাকতে চান ল্যাঙ্গুয়েজ শেখা লাগবেই, কারণ আপনার সিটিজেনশিপ পাইতে হলে কিন্তু ল্যাঙ্গুয়েজ লাগবে। সো দ্যাটস দ্য আনসার। আচ্ছা, আর আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো স্টুডেন্টদের ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ কেমন।
আচ্ছা, স্টুডেন্টদের জন্য ইউজুয়ালি ইউনিভার্সিটিগুলোতে আমাদের মাস্টার্স প্রোগ্রাম বলেন বা ব্যাচেলর প্রোগ্রাম বলেন, এখানে ইউনিভার্সিটিতে আপনার কিছু কোর্স থাকে যেটা ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের, বাট ওইটা এনাফ না, ওইটা জাস্ট খুবই বেসিক। আপনি চাইলে আপনার পাশাপাশি এখানে আরো কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো প্রোভাইড করে। সো আপনি চাইলে আহ, ওই কোর্সগুলোতে এনরোল হইতে পারেন, খুবই মিনিমাল ফি। আপনি চাইলে ওইখানে আপনার যদি ইচ্ছে থাকে ডেফিনেটলি আপনি শিখে যেতে পারবেন। সো জাস্ট একটা এক্সাম্পল বলি, আমার পরিচিত একজন, উনি যে দেশে থাকতে দেখা যায় আমার এক পরিচিত ভাইয়ের ওয়াইফ, সো ওই আপু দেখা যায় বাংলাদেশ থেকেই পুরো ডুওলিঙ্গো যেটা আছে কমপ্লিট করে ফেলছে। তারপর এখানে আসছে, এখানে এসেও এই ইন্টিগ্রেশন প্রোগ্রামটাতে ভর্তি হয়েছে, ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো শিখে ফেলছে। উনি এখন পর্যন্ত হয়তো কত ম্যাক্সিমাম মনে হয় 3 বছর হবে আসছে অলরেডি। উকি টেস্ট যেটা ওটা খুব ভালো মতো কমপ্লিট করে পাশ করে ফেলছে, যেটা সিটিজেনশিপের জন্য লাগে, ওইটাও পাশ করে ফেলছে। ইভেন উনি কিছুদিন লাস্ট উইকেই এখানে আবার ব্যাচেলর, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করে আসছে, এখানে এসে আবার ব্যাচেলর ভর্তি হয়েছে, এবং এটা ফিনিশ ল্যাঙ্গুয়েজ ব্যাচেলর ভর্তি হয়েছে। সো ফিনিশ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলর করার পর ডেফিনেটলি ওনার অপরচুনিটিস অনেক বেড়ে যাবে। উনি চাইলে ব্যাচেলর হয়তো 2.5 বছর 3 বছর কমপ্লিট করে ফেলতে পারবে, এবং পাশাপাশি ল্যাঙ্গুয়েজ যেহেতু শিখে ফেলছে এখানে একটা ফুল টাইম জবও জয়েন করে ফেলছে। সো ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে অনেক কিছু করা যায় আর কি। আচ্ছা, এর বাইরে আরো যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা হচ্ছে আনমিউট করে কোশ্চেন্স করতে পারেন। এই স্লাইড থেকে কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন্স করতে পারেন আপনারা। ওকে, যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। ভাইয়া একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি 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 ভাই। আমি হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। যেহেতু বললেন পিআর এর জন্য রিকোয়ারমেন্ট নাই, সো সিটিজেনশিপের জন্য আছে। সেক্ষেত্রে ধরেন পিআর পাওয়ার পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই এর এটার টাইম লেন্থটা বা সেই ক্ষেত্রে আর কি কি রিকোয়ারমেন্ট, এটাও যদি একটু বলে দিন যদি আপনার ধারণা থাকে। আচ্ছা, পিআর পাওয়ার পর, পিআরটা আপনি 4 বছরে যদি মাস্টার্স কমপ্লিট করেন এখানে এসে, আপনি কিন্তু 4 বছরেই পিআর পেয়ে যাচ্ছেন। দেন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যে এডিশনাল রিকোয়ারমেন্ট, আপনি সিটিজেনশিপের জন্য আরো 1 বছর এক্সট্রা থাকা লাগবে, 5 বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, দেন আপনি চাইলে আহ, আর ডেফিনেটলি আপনার একটা মিনিমাম আর্নিং থাকা লাগবে। ওই মিনিমাম আর্নিংটা মানে যেন আপনার মানে খুব এরকম না যে খুব বেশি একটা অ্যামাউন্ট, আপনি এখানে স্টে করার জন্য যতটুকু নর্মালি একটা আর্নিং লাগে আর কি, ওরকম একটা যে কোনো জব হলেই হবে এটা। আপনার যে কোনো ধরনের একটা সাবজেক্ট রিলেভেন্ট হওয়া লাগবে এরকম না, সো যে কোনো জাস্ট একটা জব হলে আর 1 বছর বেশি থাকবেন পিয়ার পাওয়ার পর, তারপরে আপনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হন। যে উকি টেস্ট যেটা বললাম, ল্যাঙ্গুয়েজ শেখার পর ল্যাঙ্গুয়েজ এক্সাম যেটা এখানে উকি টেস্ট বলে, ওই টেস্টটা আপনার পাস করা লাগবে, তারপর হচ্ছে আপনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন। ওই একটা বছর যে এক্সট্রা থাকতে হচ্ছে সেই ক্ষেত্রে কি মানে তারা আমাকে অ্যালাউ করবে থাকার জন্য? আপনি যখন পিআর পেয়ে যাবেন তাহলে তো আপনি 1 বছর না, আপনার তো আর কোনো, পিআর পেলে আপনি বাংলাদেশে চলে যেয়ে আবার এসে থাকতে পারবেন। পিআর পেলে তো আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্স, আপনি তো এমনি থাকতে পারবেন। ওকে ওকে। আচ্ছা, জানিবা আপু আই গেস হ্যান্ড রেজ করেছেন, একটা কোশ্চেন করতে যাচ্ছেন আপু প্লিজ। আম, আমার রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যে রেসপন্সিতে জব অ্যাভেলেবল আমি জানি, বাট এটা অনেক কম্পিটিটিভ। কিন্তু আমি যদি রেসপন্সির বাহিরে এডুকেশন কস্ট, এডুকেশন যে ইউনিভার্সিটিতে কম, আর আমি ওইরকম একটা এরিয়া জানতে চাই যেখানে জব জবও আচ্ছা পাওয়া যাবে, আবার এডুকেশন ফিসটাও কম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপুর কথা পুরো ক্লিয়ার ছিল না, আমি যতটুকু বুঝতে পারছি উনি কোশ্চেনটা এরকম করছে যে আমি যদি হেলসিঙ্কির বাইরে কোনো সিটিতে যাই সেই ক্ষেত্রে জব অপরচুনিটিস কিরকম, কম্পারেটিভলি একটু লো কস্ট সিটিতে। এখানে আসলে মানে সিটির কস্ট গুলো কম্পারেটিভলি যে খুব বেশি সিগনিফিকেন্ট ডিফারেন্স এরকম না। আপনি হয়তো যদি ভাসাতে থাকেন সেক্ষেত্রে আপনার যদি মান্থলি এক্সপেন্স যায়, ফ্যামিলি সহ যদি আপনি মান্থলি এক্সপেন্স যায়, ফর এক্সাম্পল খালি খরচটা তো বেশি বাসা ভাড়াতেই, আপনার একটা ফ্যামিলি অ্যাপার্টমেন্টের বাসা ভাড়া যদি 700 ইউরো হয় ভাসাতে বা 600 ইউরো হয়, ওইটা আপনি হেলসিঙ্কিতে গেলে হয়তো 200 250 ইউরো বেশি হবে বাসা বাসা ভাড়াটা। আহামরি মানে আদার্স কস্ট কিন্তু খুব বেশি একটা বেশি না, বাকি সব খাবার দাবার সব খরচ তো সিমিলারই। সো এখানে হয়তো 200 250 300 জাস্ট এক্সট্রা যাবে ওই পারপাসে। খুব, ওইটা কি মান্থলি ভাড়া নাকি ভাই? সরি, মান্থলি ভাড়া 250 ইউরো? আমি 250 ইউরো বেশি কথা বলতেছি। আপনার ধরেন ফর এক্সাম্পল 700 ইউরো হলো ভাসাতে, আপনার হয়তো হুম। হেলসিঙ্কিতে গেলে আপনার 200 ইউরো বাসা ভাড়াটা বেশি লাগলো আর কি।
সো আচ্ছা আচ্ছা মান্থলি বাসা ভাড়াটা ছাড়া আর তেমন এক্সপেন্স কিন্তু খুব বেশি একটা নাই, খাবার দাবার খরচ দেখা যায় কম্পারেটিভলি সব জায়গায় মোরলেস সিমিলার। হ্যাঁ, আমি আর একটা কথা বলছিলাম যে job- তো কোন ইউনিভার্সিটিতে বাহিরে কম্পারেটিভলি ছিল যেখানে আমি জবটাও আমার জন্য অ্যাভেলেবল থাকবে, এরকম আর কি একটা সিটির কথা জানতে চাই। জবের অ্যাভেলেবিলিটির কথা যদি বলি, হেলসিঙ্কির ডেফিনেটলি ক্যাপিটাল সিটি, ওইখানে অপরচুনিটিস বেশি, বাট ওইখানে কম্পিটিটিভনেস কিন্তু অনেক বেশি, মানুষজন অন্যান্য সিটি থেকেও যায় তো। বাট ওভারঅল যদি চিন্তা করি, আপনার হেলসিঙ্কি, দেন তাম্পারে, তুর্কু, এই তিনটা সিটি আমার মতে খুব ভালো। তাছাড়া ওলুটাও একটু ভালো, বাট মানে এই তিনটার মতো না, এই তিনটা কম্পারেটিভলি বেটার। বাট আমার সাজেশন, মানে যতটুকু পসিবল আপনার হেলসিঙ্কি, তাম্পারে, তুর্কু, এই সিটিগুলোতে যদি আপনার ইউনিভার্সিটিতে অফার লেটার চলে আসে, এই সিটিগুলোতে মুভ করা উচিত, ওয়াইজ হবে, কারণ এগুলোতে জব অপরচুনিটিস বেটার, মানে ছোট সিটিগুলোতে তুলনামূলকভাবে আর কি। বাকি ছোট সিটিগুলোতে জব নাই ব্যাপারটা এরকম না, বাট তুলনামূলকভাবে কম। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে টিউশন ফিস কোন ইউনিভার্সিটির দিকে বা কোন আর এলাকার দিকে টিউশন ফিস আসলে খুব বেশি ডিফার করে না, সবগুলোতেই মোরলেস একটু কাছাকাছি। আপনার হয়তো টিউশন ফিসও কম হলে কত 1,000 ইউরো 2,000 ইউরো কম হবে ম্যাক্সিমাম, বাট অত কম না আসলে, সবগুলো ইউনিভার্সিটি টিউশন ফিস মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, থ্যাংক ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন্স না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, আমরা ফিনল্যান্ডে কেন আসবেন বলি, বাট ফিনল্যান্ডে আসার আগে ডেফিনেটলি আপনাদের নেগেটিভ সাইডগুলো জেনে তারপর আসা উচিত, যে আপনাদের কেন ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি আসা উচিত নয়। সো ফার্স্ট অফ অল, এখানে কিন্তু একটা উইন্টারটা আপনার অনেক লং হয়। নর্মালি দেখা যায় এই যে অলরেডি সেপ্টেম্বর চলে আসছে, নভেম্বরের ফার্স্ট থেকে স্নো পড়া শুরু করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস কিন্তু এখানে বেশ ভালো উইন্টার থাকে। সবচেয়ে যদি ইন্টেন্স বলি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এবং উইন্টার টাইমটা একটু ডার্ক থাকে, আপনার দেখা যায় সকাল হতে হতে 9টা 10টা বেজে যায়, আবার রাত হয়ে যায় 3টা 3:30টার দিকে। এটা সময়ের সাথে সাথে এটা চেঞ্জ কম বেশি হয় আর কি। সো অনেকেই উইন্টার যদি প্লেস পছন্দ না করেন, ব্যাপারটা এরকম না যে উইন্টার দেখে অনেক প্রবলেম ফেস করা লাগে। সব জায়গায় হিটার থাকে, আপনি বাসার থেকে বের হলে গাড়িতে হিটার, বাসায় হিটার, বাসার ভিতরে থাকলে আপনি উইন্টারও দেখা যায় টি শার্ট পরে বসে আছেন। সো এটা প্রবলেম হয় না আর কি। বাইরে গেলে ডেফিনেটলি আপনার প্রপার ক্লোদিংটা থাকা লাগে আর কি। সো এটা একটা নেগেটিভ সাইড ডেফিনেটলি। তারপরেও অনেকে দেখা যায় এই ডার্ক উইন্টারে ডিপ্রেসড হয়ে যায়। সো এই কারণে বাসায় বসে না থেকে উইন্টার টাইমটা অনেকে বেশি অ্যাক্টিভিটিস ইনভলভ থাকে আর কি। সো এটা একটা নেগেটিভ সাইড ডেফিনেটলি। দেন পরবর্তীতে যদি বলি জব ক্রাইসিস, এটা আপনারা অলরেডি অনেক বিভিন্ন গ্রুপে দেখতেছেন, পার্ট টাইম জব বলেন, ফুল টাইম জবের বলেন, অনেক দেশ থেকে কিছুটা ক্রাইসিস বেশি এখানে। আসলে সব জায়গায় ক্রাইসিস এখন। ইভেন আপনি যদি কানাডার গ্রুপে দেখেন বা ইভেন জার্মানিতে যারা আছে, সব সিটিতেই টুকটাক ক্রাইসিস আছে জবের, বাট ফিনল্যান্ডে কম্পারেটিভলি ক্রাইসিসটা একটু বেশি। ক্রাইসিসটা বেশি মানে যে জব পাচ্ছে না কেউ, ব্যাপারটা এরকম না। আপনি হয়তো বিভিন্ন গ্রুপে দেখবেন অনেক পোস্ট, হয়তো বা কিছুদিন আগে রিপোর্ট আসলো যে 10% অ্যারাউন্ড হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। তার মানে 90% মানুষ কিন্তু এমপ্লয়েড। সো 90% মানুষ কিন্তু পোস্ট করতেছে না যে আমার জব নাই। ডেফিনেটলি এটা যারা ফরেনার ওদের জন্য ক্রাইসিসটা আর একটু বেশি। সো রেশিওটা ওইভাবে কম্পারিজন করা যাবে না, বাট তুলনামূলকভাবে জব ক্রাইসিস আছে ডেফিনেটলি। এর মধ্যে অনেকে জব ম্যানেজ করতেছে যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, বা নেটওয়ার্কিং ভালো, বা জব করার মানে আগ্রহ বেশি, কিভাবে জব খুঁজতে হয় এটা ভালো জানে। সো ওদের জন্য দেখা যায় পার্ট টাইম জব লিস্ট ম্যানেজ করতে পারে, ম্যানেজেবল। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আপনি যদি এখন ইউরোপের যে কোনো দেশে যান, আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকবে। আদার দেন আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, সো ল্যাঙ্গুয়েজটা শেখার মেন্টালিটি আপনার থাকা লাগবে, যে একটা নতুন দেশে যাবেন, নতুন ল্যাঙ্গুয়েজ শিখবেন। সো ল্যাঙ্গুয়েজ না শিখলে এখানে আপনি লং টার্মে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। যদিও আমি নিজে এখন ল্যাঙ্গুয়েজ পারি না, কিছুই পারি না সত্যি বলতে। আমার নিজের ল্যাঙ্গুয়েজ ক্লাস শুরু হবে আগামী 25 তারিখ থেকে। গভর্নমেন্ট প্রোভাইডারটা পাইছি আমি। আমি 2 বছর হয়ে গেছে, বাট আমি জব করতেছি এখানে। আমি আসার পর আলহামদুলিল্লাহ আমি 2 মাসের মধ্যেই দেখা যায়, মানে পরের মাসেই আমি ফুড ডেলিভারি কাজ শুরু করছি, পরে দেখা যায় আরেকটা জবে জয়েন করছি, রিসেন্টলি আরেকটা জবে জয়েন করছি। আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ এখনো পারি না, ল্যাঙ্গুয়েজ ছাড়াই জবগুলোতে জয়েন করছি। সো এইটা একটা ফ্যাক্ট, বাট শেখা হয় না এই কারণে। যেমন জার্মানির কথাও বারবার বলতেছি আমি, জার্মানিতে আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি। আমার সাথে রাফি ভাই আছে, আমি যখন ওনার সাথে গ্রোসারিসে গেছি জার্মানি, যে গ্রোসারিসের দোকানদার দেখা যায় আপনার সাথে ইংলিশে প্রপারলি কমিউনিকেট করতে পারতেছে না, এই কারণে বাধ্য হয়ে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ শেখা লাগে, ওই আর্টসটা থাকে। বাট ফিনল্যান্ড দেখা যায় সব জায়গায় যে আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারতেছেন, এই জন্য ল্যাঙ্গুয়েজটাও শেখার জন্য আমরা অনেক ডিলেমা করি আর কি। এই কারণে ল্যাঙ্গুয়েজটা শিখতেও ডিলে হয়ে যায়।
সরি। ভাই একটা ছোট কোশ্চেন ছিল, মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কি বিজনেস করতে পারেন? আপনি স্টুডেন্ট হিসেবে চাইলে ইয়েস, আপনি চাইলে বিজনেসের এখানে অনেক কোর্সের সাথে ওদের অপরচুনিটিস থাকে, আপনি চাইলে এন্টারপ্রেনার হিসেবে ইয়ে করতে পারেন আর কি। মানে এখানে তো বিজনেস করার জন্য কোনো বাধ্যবাধক মানে ইয়া নাই যে। না না, বাধ্যবাধকতা না এরকম, চাইলে করা যায়, প্রবলেম নেই। আচ্ছা, আমরা এটা শেষ করে কোশ্চেন নিব আবার, প্রবলেম নেই। তারপর হাই কস্ট অফ লিভিং যেটা বলছি, ফিনল্যান্ডের কস্ট কিন্তু কম্পারেটিভলি অন্যান্য অনেক কান্ট্রি থেকে বেশি, বাট কস্ট বেশি কম্পারেটিভলি ইনকামের তুলনায় কম। যেমন পরশুদিন একটা ছেলের সাথে কথা হইতেছিল, ও আসছে আপনার রোমানিয়া থেকে। ও বলতেছে বাসা ভাড়া কম্পারেটিভলি তাম্পারে থেকে অর সিটিতে বেশি, রোমানিয়াতে ও যে সিটিতে থাকে, বাট ইনকাম ফিনল্যান্ডের 50%। সো যদি বাসা ভাড়া এখানের বেশি হয়, ইনকাম 50%, সেক্ষেত্রে কিন্তু হয় না। বাট এখানে যেহেতু কস্ট অফ লিভিং বেশি, ইনকামও কিন্তু বেশ ভালো। সো এখানে আপনি যখন একটা যে কোনো পার্ট টাইম জবও করবেন, আপনি যে কোনো একটা জব পান, এখানে আপনি খুব ভালো মতো দেখা যায় চলতে পারবেন, এখানে খুব ভালো বাসা নিয়ে একটা গাড়ি নিয়ে চলতে পারবেন। সো কস্ট অফ লিভিং যেরকম বেশি, আর্নিংও বেশি। স্মল পপুলেশন লিমিটেড নেটওয়ার্কিং অপরচুনিটিজ, যেটা ডেফিনেটলি আপনারা জানেন ফিনল্যান্ড পপুলেশন খুবই কম, সো সেক্ষেত্রে ওরা একটু শাই প্রকৃতির ইন্ট্রোভার্ট মানুষজন, এখানে নেটওয়ার্কিং অপরচুনিটিসও কম্পারেটিভলি কম। আপনি যদি আজকে কানাডা যান, ইউএসএ যান, আপনার নেটওয়ার্কিং, আপনি যদি নেটওয়ার্কিং করতে পছন্দ করেন, আপনার বিশাল অপরচুনিটিস সেখানে। বাট ফিনল্যান্ডের এই অপরচুনিটিসটা একটু লিমিটেড, কারণ এখানে মানুষজন কিন্তু কম। ওকে, কোনো কোশ্চেন্স চ্যাট বক্সে থাকলে আমরা নিব, আদারওয়াইজ আমরা হয়তো মুভ ফরওয়ার্ড করি, যেহেতু অলরেডি থার্ড আধা ঘন্টা চলে গেছে আমাদের। এনি কোশ্চেন্স ফ্রম দিস পার্ট? ওকে, না, আমাদের চ্যাট বক্সে কোনো কোশ্চেন নাই, লেটস মুভ ফরওয়ার্ড ফরওয়ার্ড। করি। ও, আরেকটা ছিল পটেনশিয়াল কালচারাল ডিফারেন্সেস। হ্যাঁ, কালচারাল ডিফারেন্সেস, এটা আপনারা যারা বাইরে আসবেন, এটা যে কোনো দেশে যেন আপনার বিশ্বের, এইটা আপনার মেনে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। সো আপনার যখন একটা নতুন কালচারে যাবেন, ওদের কালচারের সাথে এমন না যে আপনার ফিনল্যান্ডে আসলে আপনার ফিনিশ হইতে হবে, বাট ওদের কালচারের প্রতি আপনার একটা রেসপেক্ট থাকা লাগবে, ওইটার অ্যাকসেপ্টেন্সটা থাকা লাগবে। অ্যাকসেপ্টেন্স মানে এরকম না যে হচ্ছে ওরা যা করতেছে আপনার সেটা করতে হবে, বাট আপনি এসে যদি বলেন এগুলো কেন করতেছো কেন করতেছো, এটা ডেফিনেটলি আপনারা করবেন না, এটা করার কেউ করেও না, বাট এই জাস্ট কালচারাল ডিফারেন্সেসটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আমরা মুভ ফরওয়ার্ড করার আগে জানি বাবু একটা কোশ্চেন্স হয়তো করতে যাচ্ছে। জি আপু, বলুন প্লিজ। ভাইয়া, আমার রেজাল্ট বিবিএ 80, মানে ব্যাকগ্রাউন্ড যে রেজাল্টটা আছে, সেটা কি আমার কোনো ব্যারিয়ার হবে আমি যদি এমবিএ এর জন্য মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে? আচ্ছা, আপনার রেজাল্ট যদি মিনিমাম ওদের যদি 4 থেকে 2.5 থাকে, আপনি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। সো এখন ডিপেন্ড করবে আপনার এই সিজিপি দিয়ে, আপনার শুধুমাত্র এলিজিবল হইলে তো, ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম সিজিপি এলিজিবল থাকবে হচ্ছে ধরেন 5 থেকে 3.5 or 4। হ্যাঁ, এখন জিপে 5 থেকে 4 পাইলে এলিজিবল, এলিজিবল করা মানে যে সবাই চান্স পাই যাবে ওটা কিন্তু এরকম না। সো আপনার মিনিমাম যেটা আছে ওইটা পাইলে আপনি এলিজিবল হবেন। তারপর এখন কোন ইউনিভার্সিটিতে কতটা বেশি কম্পিটিশন হবে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো এটা যত ভালো সিজিপিএ, আপনার চান্সেস তত বেশি। কোনটা ঠিক আছে? ওকে। বাট আপনি 2.5 পাইলে ওইটার জন্য এলিজিবল হবেন আর কি, অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, জব রিলেটেড একটা কোশ্চেন করতে পারি? জি জি ভাইয়া, প্লিজ শর্টলি। আহ, এটা হচ্ছে যে পার্ট টাইম জবের যে ক্রাইসিসের কথা বললেন, ফুড ডেলিভারি জবটা তো ইনিশিয়াল স্টেজে গিয়ে সবাই করতে চায় বা করে। সেই ক্ষেত্রে আমি একটা দেখেছিলাম হচ্ছে যে ফিনল্যান্ডে এই ফুড ডেলিভারি কার্ড বা পাওয়ার জন্য অনেক লেন্দি হয়, সহজে এটা অ্যালাউ হয় না। এইটার ব্যাপারে যদি কিছু। বুঝতে পারছি। এই কারণে একটা খুবই ভালো সলিউশন হয়েছে রিসেন্টলি, লাস্ট লাস্ট 5-6 মাস আগে ওরা ফুড ডেলিভারিটা সবার জন্য ওপেন করে দিচ্ছে এখন। ওপেন করে দিচ্ছে ইন সেন্স, একটা আইডি থাকলে এটা শেয়ার করে, যে আপনার পরিচিত কারো যদি আইডি থাকে, ওকে রিকোয়েস্ট করলে আপনি ওর আইডি দিয়ে কাজ করতে পারবেন। এটা এখন লিগাল। আগে যেরকম অ্যাপ্রুভাল লাগতো, নিজের আইডি না থাকলে কাজ করা যেত না, অথবা সাবস্টিটিউট, লিগাল সাবস্টিটিউট না থাকলে কাজ করা যেত না, বাট এখন ভোল্টের সবার জন্য ওপেন করে দিচ্ছে। So, যে কেউ আপনার পরিচিত কারো আইডি থাকলে ওনারা যদি বলেন, যে অনেকেই আছে আমার পরিচিত যারা আছে, আমার নিজের আইডিও দেখা যায় অনেকজনের সাথে শেয়ার করছি আমি, দেখা যায় কি হয়, যে ভাই হ্যাঁ আমার ইনকামের খুব খারাপ অবস্থা, বাংলাদেশি যারা আছে সবাই কোঅপারেটিভ আসলে। সো যে আপনি যখন কাজ করেন না, আমি তখন আপনার দিয়ে কাজ করব। তো আপনি ওইভাবে যতক্ষণ কাজ করতে পারলেন, ডেইলি আপনি যদি 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করেন, দেখা যায় লিস্ট মাসে আপনার 700-800 ইউরো থাকা খাওয়ার খরচ কভার করতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা যায় ফুড ডেলিভারি নিজেরা পাইতে একটু টাইম লাগে, বাট সাবস্টিটিউটটা দেখা যায় যাদের নেটওয়ার্কিং ভালো, ওরা আসলে ম্যানেজ করে ফেলে আর কি, খুব তাড়াতাড়ি আসার পর। নিজের আইটিটা পাওয়ার মানে এটার রিকোয়ারমেন্ট আর এই যে রিকোয়ারমেন্ট সময়ের ব্যাপারটা কোনো বললেন, কিছুই না, এটা এটা কতদিন? আসলে এটা ফিক্স করে কেউ বলে দিতে পারবে না। আমি নিজে যেমন 2023 সালে
প্রথমে এসে অ্যাপ্লাই করছি, আমি নিজে পাইনি এখনো, বাট 2024 সালে যারা অ্যাপ্লাই করছে ওরা অনেকে পেয়ে গেছে। আমি দেখা যায় এক কোম্পানিটা পাইনি, অন্য কোম্পানিটা পাইছি, সো আমি ওই কোম্পানিটা দিয়ে করতেছি। সো এরকম দুইটা কোম্পানি আছে, ভোল্ট, ফুডোরা। আমি দেখা যায় ফুডোরাটা পাইছি, বাট কে পাবে কে পাবে না এটা খুবই আনসার্টেন, এটা ওরা কি বেসিসে দেয় এটা খুবই আনসার্টেন বলা। বাট আপনি চাইলে সাবস্টিটিউট হিসেবে দেখা যায় হয়তো ম্যানেজ করা অনেক ইজিয়ার আর কি, এটা অনেকে ম্যানেজ করতেছে। ওকে। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা মুভ করি তাহলে নেক্সট স্লাইডে। আচ্ছা, আপনি এখন ডিসিশন নিছেন সবকিছু, আপনি কোথায় থেকে শুরু করবেন আপনার জার্নি। ওকে, সো ফার্স্ট অফ অল আপনি যেহেতু কান্ট্রি সিলেক্ট করে ফেলছেন অলরেডি ফিনল্যান্ড, সো কান্ট্রি সিলেকশন ডান। তারপর আপনি চুজ করবেন ব্যাচেলর অথবা মাস্টার্স, আপনি কোন প্রোগ্রামে আসতে যাচ্ছেন। সো একটা ফ্যাক্ট জাস্ট শেয়ার করি, ব্যাপারটা এরকম না যে আমি বাংলাদেশে অলরেডি ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করে ফেলছি, আমি আবার কেন ব্যাচেলরের জন্য চিন্তা করবো। এখানে আপনি মাস্টার্স যদি 2 বছরে করেন, আপনি কিন্তু চাইলে ব্যাচেলর এখানে এসে 3 বছরে শেষ করে ফেলতে পারবেন। আপনি ব্যাপারটা এরকম না যে বাংলাদেশের মতো সেশন জট থাকে, যেমন আমি আমি যখন বিবিএ করছি, সো আমার রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক সেশন জট ছিল, আমার ফাইন্যান্স থেকে বের হইতে আমার 5 বছর লাগছে। সো এখানে ব্যাচেলর কিন্তু 5 বছর লাগে না, আপনি চাইলে 3 বছরই ব্যাচেলর কমপ্লিট করে ফেলতে পারবেন। সো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনারা আবার রিথিঙ্ক করতে পারবেন। আপনি যদি কেরিয়ারটা পুরোপুরি, ফর এক্সাম্পল আপনি এইচএসসি সায়েন্সে ছিলেন, পরে বিবিএ তে চলে গেছেন, সো আপনি চাইলে এখানে যেহেতু আইটি ফিল্ডে কেরিয়ার ভালো, আপনি চাইলে আবার নতুন করে ব্যাচেলরে আসতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি এখানে যদি ব্যাচেলর করেন, আপনি ডেফিনেটলি কিন্তু প্রায়োরিটি অনেক বেশ ভালো পাবেন। সো আপনি চাইলে ব্যাচেলরটাও চিন্তা করতে পারেন। ওকে, দেন আমি সাবজেক্ট চুজ করব, আমি ব্যাচেলর বা মাস্টার্স করব, ফাইনাল করে ফেললাম। এবং কোন সাবজেক্টে আসবো আমি, সো আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা একটু আইটি রিলেভেন্ট ফিল্ডে আসেন, তাহলে আপনাদের জন্য জব পাওয়াটা ইজি হবে। ওকে, ইউনিভার্সিটিজ ডেফিনেটলি আমি অলরেডি বলছি 2 ধরনের ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটিজ অ্যাপারচেন্স ইউনিভার্সিটি, আপনার কেরিয়ার গোল কি এটার উপর টোটালি ডিপেন্ড করবে। আপনি যদি ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে চান, আপনি যদি একাডেমিক্সে কাজ করতে চান, পরবর্তী পিএইচডি করতে চান, আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে আসা উচিত। আপনি যদি কর্পোরেটে মুভ করতে চান ইজিলি, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো, আপনি যদি মনে হয় যে না, আমি খুব বেশি একাডেমিক প্রেশার নিব না, আমি ওইখানে যাব, সেটেল হব, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি যে কোনো জবে পরবর্তীতে কন্টিনিউ করব, অথবা আমি একাডেমিক প্রেশার একটু কম নিয়ে আমি বাকি জিনিসগুলো ম্যানেজ করব এবং খুব তাড়াতাড়ি আমার পড়াশোনাটা শেষ করতে চাই। সেক্ষেত্রে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো মোর সুইটেবল। এবং আপনার কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর জন্য অফকোর্স জব এক্সপিরিয়েন্স লাগবে। আর ফ্রেশ গ্রাজুয়েট হইলে আপনি রিসার্চ ইউনিভার্সিটির জন্য এলিজিবল হবেন আর কি, আপনার জব এক্সপিরিয়েন্স লাগবে না কোনো। সিটি কোন সিটি আপনি চুজ করবেন, এখানে বড় সিটিগুলোর জন্য যদি বলি হেলসিঙ্কি, তাম্পারে, তুর্কু, ওলু। সো ট্রাই করবেন এই সিটিগুলো মধ্যে চুজ করার জন্য। এর বাইরে যে যাইতে পারবেন না ব্যাপারটা এরকম না, অনেকে আছে অন্য সিটিতে থাকে বাট একাডেমিক প্রেশার খুব বেশি একটা থাকে না, ওরা দেখা যায় মাসে মাত্র আপনার 3-4টা ক্লাসে জয়েন করলেই হয়। ওইসব সিটিতে আপনি মোস্টলি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে ক্লাস কম থাকে, অন্য সিটিতে হলেও প্রবলেম নাই। আপনি দেখা যায় অনেকে হেলসিঙ্কিতে মুভ করে, তাম্পারেতে মুভ করে, তুর্কুতে মুভ করে, ওইখান থেকে এসে যে জাস্ট আপনার ক্লাসটা করে আর কি। সো এই সিটিগুলোতে তারপর যদি আপনার অপরচুনিটিস হয়, অপশনস হয়, ডেফিনেটলি এই সিটিগুলো প্রেফারেন্স লিস্টে রাখা উচিত। ওকে, দেন আমরা মুভ করি। আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা এখন কিভাবে শুরু করবেন। ফিনল্যান্ডে নরমালি 2টা সেশন, একটা জানুয়ারি সেশন, একটা সেপ্টেম্বর সেশন। দ্যাট মিনস জানুয়ারিতে ক্লাস শুরু হয়, সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়। সো এটার জন্য আপনি কখন অ্যাপ্লাই করবেন। সেপ্টেম্বর যেটা ক্লাস শুরু হয়, এটার অ্যাপ্লিকেশন নরমালি জানুয়ারির প্রথম সপ্তাহ, সেকেন্ড সপ্তাহ, 2টা সপ্তাহ থাকে। এবছর যেটা ছিল জানুয়ারির 4 তারিখ থেকে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত 14 দিন ছিল। সো এই সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন। তাছাড়া সেপারেট অ্যাপ্লিকেশনও কিছু কিছু ইউনিভার্সিটি আগে পরে ওপেন করে থাকে। সো আপনি চাইলে দুইটাতে, সেপারেট অ্যাপ্লিকেশন, জয়েন্ট অ্যাপ্লিকেশন, দুইবারই অ্যাপ্লাই করতে পারেন। আর জানুয়ারিতে যেটা ক্লাস শুরু হয়, সেটার অ্যাপ্লিকেশন শুরু হয় সেপ্টেম্বর ফার্স্ট উইকে। অলরেডি এটা কিন্তু অগাস্ট মাস, তার মানে সেপ্টেম্বরে আপনারা যারা নেক্সট ইনটেকে আসার প্ল্যান করতেছেন, যে আপনারা জানুয়ারিতে আসবেন, আপনারা এই যে অলরেডি অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে, আপনার সেপারেট অ্যাপ্লিকেশন গুলো ওপেন হয়ে গেছে, আর হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এই নেক্সট মান্থের প্রথম সপ্তাহতেই। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ডেফিনেটলি এখন থেকে অলরেডি যেগুলো সেপারেট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে ওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনে সেপ্টেম্বর ফার্স্টেই অ্যাপ্লাই করে ফেলা উচিত। এবার আসি আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন। ওকে, সো অ্যাপ্লাইটা করার জন্য একটা সেন্ট্রাল ওয়েবসাইট আছে, যে opintopolku.fi। সো এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন, আমি জাস্ট দেখাই আপনাদের। সো এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কিন্তু আপনার সবগুলো
প্রোগ্রাম পুরো সেন্ট্রালাইজড এটা। এই যে এখানে যাওয়ার পর আপনি কি কি প্রোগ্রাম চাচ্ছেন বা কবে আসতে যাচ্ছেন সবকিছু এখানে আপনি চুজ করতে পারবেন। এই জয়েন্ট অ্যাপ্লিকেশনটা চুজ করে, জয়েন্ট অ্যাপ্লিকেশন কিন্তু এখনো ওপেন হয় নাই। সো ইংলিশে কি কি প্রোগ্রাম আছে আপনি জাস্ট এখানে লিখে সার্চ দিবেন, সব ইউনিভার্সিটি এখানে ইন ডিটেলসে আছে। ওকে, এখানে আপনি যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি চুজ করতে পারবেন, শুধু ইউনিভার্সিটি স্টাডি প্রোগ্রাম এখান থেকে চুজ করতে পারবেন কোন প্রোগ্রামে পড়তে যাচ্ছেন। ঠিক আছে, ব্যাচেলর ডিগ্রি পড়তে যাচ্ছেন, মাস্টার্স ডিগ্রি পড়তে যাচ্ছেন, ফর এক্সাম্পল, বা ডক্টরাল পিএইচডি মাস্টার্স চুজ করলাম আমরা। ওকে, সো আপনি এই এই লিঙ্কটাতে এসে এই যে অপিন্তপল্কু, এইটাতে সবকিছু আপনি ইন ডিটেলসে পাবেন। আপনি কিভাবে চেক করবেন? ফর এক্সাম্পল, এই যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স মাস্টার অফ সায়েন্স, সো এই প্রোগ্রামটাতে গেলাম আমি। আপনার কি কি ব্যাপার চেক করবেন নর্মালি? যাওয়ার পর আপনি দেখবেন এই যে টিউশন ফিস, এটা কি ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে। সো এই মাস্টার্স প্রোগ্রামটার জন্য এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে অক্টোবর 1 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত। কিন্তু এইটার অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে আপনি আগে যাবেন আপনার এলিজিবল কিনা। ব্যাচেলার্স ডিগ্রি A3 or 3 or 4 year or equivalent bachelor's degree according to university, 60 is the language combination. ওকে, কিছু আছে, কিছু প্রোগ্রাম দেখবেন আপনার ওইটা ফিনল্যান্ডে আপনি অলরেডি পড়াশোনা করতেছেন, এনরোল প্রোগ্রাম কিছু থাকে আপনার, রোলিং অ্যাডমিশন বলে সেটাকে। যে ফিনল্যান্ডে যারা অলরেডি পড়াশোনা করতেছে ওইসব স্টুডেন্টদেরকে নর্মালি নিয়ে থাকে, বুঝতে পারছেন? সো আপনার এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, আপনার কি কি রিকোয়ারমেন্ট এখানে আছে সবকিছু আপনি কিন্তু এখানে পাবেন। ওকে, যেমন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি, যেমন আইএলটিএস আপনার 6.5 পাইতে হবে মিনিমাম, রাইটিং এ 6 পাওয়া লাগবে, বা টোফেল দিলে 92 পাওয়া লাগবে, পিটি থাকলে 62 পাওয়া লাগবে। এরকম প্রত্যেকটা সাবজেক্ট খুঁজে খুঁজে আপনি এই যে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে যে পাবেন এখানে, বুঝতে পারছেন? সো সবগুলো প্রোগ্রাম কিন্তু আপনি জাস্ট এই ওয়েবসাইটে গেলে আপনি জাস্ট খুঁজে 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 আপনার ফর এক্সাম্পল জাস্ট লিখবেন আপনি কোন প্রোগ্রামে আসতে যাচ্ছেন। দেখলাম যে বিজনেস, সো বিজনেসের যত সাবজেক্ট আছে এখানে কিন্তু চলে আসবে। যেমন আলতো ইউনিভার্সিটি, খুবই ভালো একটা ইউনিভার্সিটি, বিজনেস অ্যানালিটিক্স। সো এটার অ্যাডমিশন কবে ওপেন হবে? আমরা কিন্তু এই যে এটার টিউশন ফি হচ্ছে 15,000 ইউরো। আলতো ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট টিউশন ফি ইন ফিনল্যান্ড। বাট এখানে কিন্তু 0 থেকে 100% স্কলারশিপও অ্যাভেলেবেল, 120 ইসিটিএস। সো আপনি যে মাস্টার্স প্রোগ্রামে আসেন 90 ইসিটিএস ক্রেডিটের কমে কোনো প্রোগ্রামে আসবেন না। ওকে, যেটা হচ্ছে 1.5 ইয়ার্স এর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে হয়ে থাকে ইউজুয়ালি। সো এটা হচ্ছে 2 বছরের প্রোগ্রাম, 120 ইসিটিএস। এখানে স্কলারশিপ 0 to 100% স্কলারশিপ আছে। আপনার যদি খুব ভালো সিজিপিএ বা আইএলটিএস স্কোর থাকে আপনি কিন্তু চাইলে 100% স্কলারশিপ পর্যন্ত পেতে পারেন এখানে। সরি, ওকে। সো এই যে এইটা আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বর 28 তারিখ থেকে ডিসেম্বর 27 তারিখ পর্যন্ত। স্টুডেন্ট নেবে 50 জন, 50 জন মানে হিউজ। ইউজুয়ালি নর্মালি 20 থেকে 25 জন 30 জন করে স্টুডেন্ট নেয়। ভাই এখানে ডেট তো 2024 দেখাচ্ছে। এটা লাস্ট ইয়ারটা দেখানো হয়েছে, এবছর সেম সিমিলার ডেটেই ওপেন হবে আর কি, হয়তো 2-1 দিন আগে পরে হইতে পারে। এটা লাস্ট ইয়ার যেটা ছিল ওই সার্কুলারটা আর কি। বাট অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে যেও আপনি একটু চেক দিবেন যে আপনার কি কি এলিজিবিলিটি, তাইলে এখন থেকে আপনি প্রিপারেশন নিতে পারবেন। এর জন্য ওদের ওয়েবসাইটে যাওয়া লাগবে, ওয়েবসাইটে গেলে আপনি ইন ডিটেইলস দেখতে পারবেন। আই নো এই প্রোগ্রামটাতে আপনার যেমন জিআরই বা জিমেট লাগবে এবং খুবই হাই স্কোর লাগে বিজনেস অ্যানালিটিক্স এর জন্য, তারপরে কোয়ান্টে একটা স্কোর লাগে, তারপর আপনার ভার্বালে খুব ভালো স্কোর লাগে সেপারেট। আচ্ছা, আই হোপ একটা ভালো একটা আইডিয়া পাইছেন কিভাবে ইউনিভার্সিটিটা চুজ করবেন আপনারা। ওকে, সো এই অ্যাড্রেসে আপনারা চুজ করবেন। দেন আপনারা চাইলে এই যে আমাদের যে এক্সারসাইজ ইয়েটা আছে এইখান থেকে আপনারা গাইডলাইন নিতে পারেন। সো আমরা অলওয়েজ এই ব্যাপারগুলো দেখাচ্ছি যেন আপনারা চাইলে নিজে নিজেও, অনেকেই আপনারা যখন ট্রাই করবেন অনেক কিছু নিজেরাও যেন বুঝতে পারেন, সেটার জন্য পুরো ইন ডিটেলস আমি দেখানোর ট্রাই করতেছি। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে কি কি রিকোয়ারমেন্ট লাগে ইউজুয়ালি? নর্মালি মাস্টার্স প্রোগ্রামগুলোতে আইএলটিএস স্কোর মিনিমাম 6 অথবা 6.5, এটা ইউনিভার্সিটি ভেদে ডিপেন্ড করে। এটা ওদের হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটু আগে দেখাইছি আমরা ওই ইউনিভার্সিটি থেকে 6.5 লাগতো এবং রাইটিং এ স্পেসিফিক্যালি 6 লাগতো। সো এটা ইউনিভার্সিটি ভেরি করে। আপনার যখন সাবজেক্টটা দেখবেন আপনি
তখন আপনার চুজ করতে হবে আসলে কোন ইউনিভার্সিটি আমার জন্য এলিজিবল আর কি। এসএটি দিয়েও আসতে পারেন, টোফেল দিয়েও আসতে পারেন, পিটি দিয়েও আসতে পারেন। সবগুলোরই অপশন কিন্তু ফিনল্যান্ডে আছে। এবং কিছু কিছু মাস্টার্স প্রোগ্রামে আপনার কিন্তু জব এক্সপিরিয়েন্স লাগতেছে মিনিমাম 2 বছর। আপনার স্পেশালি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোর কথা যদি বলি, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে কিন্তু আপনার আপনার ম্যান্ডেটরি জব এক্সপিরিয়েন্স লাগবে 2 বছর, আদারওয়াইজ কিন্তু আপনি মাস্টার্সের জন্য এখানে আসতে পারতেছেন না। সো আপনি যদি মাত্র ব্যাচেলর কমপ্লিট করেন, জব না এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে আপনি এলিজিবিলিটি পাবেন না আপনার। অফকোর্স আপনার জব এক্সপিরিয়েন্সটা যদি একটু ব্যাকডেটেড হয়, আমি মাস্টার্স এর আগে জব করেছি, সেক্ষেত্রে ভাই কোনো আমরা এক প্রবলেম? কাজ করি, আমরা পুরোটা এটা কমপ্লিট করে তারপর আমি কোশ্চেন্স নেবো কিছু, তারপর আমরা সবগুলো কোশ্চেন একসাথে নেই প্লিজ। ওকে সুমন ভাই, আমি পুরো স্লাইডটা কমপ্লিট করে তারপর হচ্ছে সবগুলো কোশ্চেন্স আপনি একটা একসাথে তখন করেন, আমি এটা শেষ করি, স্লাইডটা কমপ্লিট করি। তারপর আপনার অবশ্যই কিন্তু সার্টিফিকেটের অরিজিনাল কপিটা লাগবে। আমরা দেখা যায় বসে থাকি যে আমরা হ্যাঁ অ্যাপ্লাই করব, বাট যখন অ্যাপ্লাই করতে যাই তারপরে যে মনে হয় যে আমরা ইউনিভার্সিটি থেকে এখনো সার্টিফিকেট তোলা হয়নি অরিজিনাল কপিটা, পরবর্তীতে একটা তাড়াহুড়োর মধ্যে চলে যায়। সো এই কারণে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ইনটেকে, নেক্সট আপকামিং ইনটেকে, আপনার অরিজিনাল সার্টিফিকেট যেগুলো আছে যারা এখনো উঠাননি এখনই উঠে ফেলেন। আপনি যদি ব্যাচেলর আসতে চান এইচএসসি সার্টিফিকেটটা রাখেন, বা আপনি ব্যাচেলরটা দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি মাস্টার্সে আসতে চান, ব্যাচেলর সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে উঠে ফেলেন। ওকে। তারপর কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের স্পেসিফিক্যালি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলো কি করে, আমাদের কিছু প্রি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে। সো প্রি অ্যাসাইনমেন্ট অথবা ইন্টারভিউ, ওরা এন্ট্রেন্স এক্সাম নেই কিছু, অথবা আপনাকে প্রি অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় যে আপনার এত তারিখের মধ্যে এই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। অথবা কিছু ইউনিভার্সিটি আপনার আহ, আপনার একটা ভিডিও প্রেজেন্টেশন চাই যে এই টপিকের উপর তোমার একটা ভিডিও মেক করে এটা সাবমিট করা লাগবে। আবার কিছু ইউনিভার্সিটি যেমন আপনার একটা গ্রুপ ডিসকাশন দেয় যে এই একটা টপিক আপনার 1 ঘন্টার মতো থাকে, রোলিং ভাবে আপনার ওই টপিকটা নিয়ে সবাইকে কথা বলতে বলে আর কি। সো এরকম অ্যাসেসমেন্ট এক এক ইউনিভার্সিটি এক এক প্রোগ্রামের ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট মেথড অফ এক্সাম নেয় আর কি ওরা। সো যেই ইউনিভার্সিটি অথবা যে কোর্সটা চুজ করবেন ওইটার প্যাটার্নটা ওদের ওয়েবসাইটে ইন ডিটেলসে দেওয়া থাকবে, যে ওইটার এন্ট্রেন্স এক্সাম অথবা মানে সিলেকশন প্রসেসটা কি হবে। সো এই সবগুলো জিনিস কই চেক করবেন আপনি কোথায়? এই যে আমি অ্যাড্রেসটা একটু আগে দেখালাম আপনাদের, ভিজিট করে এই অ্যাড্রেসে যাবেন এবং ওই অ্যাড্রেস থেকেই আপনাদের ওই পার্টিকুলার প্রোগ্রামের ওই পার্টিকুলার ইউনিভার্সিটির আপনাদের ওইখান থেকে লিড করে নিয়ে যাবে ওইখানে। সো আপনারা ওইখানে সব ডিটেলস ক্রাইটেরিয়া গুলো চেক করতে পারবেন। ওকে। সো এই স্লাইড থেকে আপনাদের যাদের কোশ্চেন আছে প্লিজ। ভাই কি যেন বলতেছিলেন সুমন ভাই? ভাই অ্যাকচুয়ালি আমি বলতেছিলাম ওই যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই যে জব এক্সপিরিয়েন্স লাগবে, এটা যদি ধরেন আমি মাস্টার্স করে এই ব্যাচেলর করেছি, বাট আমার জব এক্সপিরিয়েন্সটা হচ্ছে ব্যাচেলরের আগের 2018 থেকে 20 সাল পর্যন্ত, তো সেটা দিয়ে কি আমি অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল? আচ্ছা, আপনি এইচএসসির পরই জব এক্সপিরিয়েন্স করতে দেখাতে চেয়েছেন তাই তো? জি, আমি ডিপ্লোমা করেছিলাম, তো এটার পরেই হচ্ছে আমি জব করেছিলাম। আচ্ছা, আপনার ওটা কি ফুল টাইম ছিল না পার্ট টাইম ছিল জব? ফুল টাইম ছিল। আচ্ছা, ওইটা আপনি তাইলে এইচএসসি কত সালে ছিল এর উপর, এরপর আপনার যদি কোনো গ্যাপ থেকে থাকে যে হ্যাঁ আমি এইচএসসি এত সাল পর্যন্ত পড়াশোনা করছি, তারপর আমার এতদিন পর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, তারপরে আপনার ব্যাচেলরটা শুরু হয়েছে, ওই ডেটটা যদি ওইভাবে থাকে তাহলে আমার মনে জি হয় জি, প্রবলেম ওইভাবে হবে না। মেনটেন আছে। হ্যাঁ, ওইভাবে মেনটেন থাকলে যে হ্যাঁ আমি, বাট আপনার ডেফিনেটলি আপনার জব এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না ব্যাচেলরের সাথে হবে, যেহেতু আপনি জব এক্সপিরিয়েন্স আগে করছেন। যদি রিলেভেন্ট থাকে তাহলে তো আপনি দেখাইতে পারবেন যে রিলেভেন্ট ছিল। বাট আপনার যদি ফুল টাইম জব এক্সপিরিয়েন্স থাকে ওইখানে ওদের যেমন আওয়ার মেনশন করা থাকে যে কত ঘন্টা হওয়া লাগে, ওই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি ম্যাচ করতে পারেন তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে। তারপর তানভীর ভাই প্লিজ। সালাম আলাইকুম ভাই, আমি ফার্স্টে অনেকগুলো কথা মিস করছি, একটু লেটে জয়েন করছিলাম। আচ্ছা, আমার দুই তিনটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেন্ট হচ্ছে গিয়ে সর্বোচ্চ কয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে, সেপারেট অ্যান্ড বোথ জয়েন্ট অ্যাপ্লিকেশন? ওকে, আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশনে ম্যাক্সিমাম 6টা অ্যাপ্লিকেশন করতে পারবেন, 6টা ইউনিভার্সিটি অথবা 6টা প্রোগ্রাম। তাছাড়া কিছু বাইরে আপনি যতগুলো সেপারেট অ্যাপ্লিকেশন থাকে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু প্রতি ইনটেকের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে 100 ইউরো। সো এই 100 ইউরোর মধ্যে আপনি আপনি যতগুলো অ্যাপ্লাই করার জন্য এলিজিবল ততগুলোতে করবেন, যত ম্যাক্সিমাম অ্যাপ্লাই করা যায় আর কি। সো বাট জয়েন্টে আপনি 6টা করতে পারবেন অ্যাপ্লাই, ম্যাক্সিমাম আর বেশি করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকজনকে হাত তুললো একটু আগে, আহ মুক্তি আক্তার মিমু।
ভাইয়া প্রত্যেকটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের জন্য আলাদা পেমেন্ট করতে হবে? না আপু, আপনার পুরো ইনটেকের জন্য জাস্ট একটা পেমেন্ট, সেটা হচ্ছে 100 ইউরো। আপনি 100 ইউরো পে করে আপনি হচ্ছে পুরো সেমিস্টারটা মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যত খুশি ইউনিভার্সিটি করতে পারবেন ওই সেম ফিটা দিয়ে, আর এডিশনাল কোনো ফি পে করা লাগবে না। ওকে। নাদিয়া আক্তার। জি আপু। আমার আরেকটা কোশ্চেন আমি দেখেছিলাম যে আমার এইচএসসি এর রেজাল্ট আর কি 0.5 বাট অন্যান্য গুলা ব্যাচেলার এবং এমবিএ মাস্টার্স হচ্ছে আপনার কথাটা স্লাইটলি কেটে আসতেছে, আপনার কথাটা পুরো বোঝা যাচ্ছে না আসলে। আপনার মাইক্রোফোন অথবা ইয়েটা আপনি একটু চেঞ্জ বললাম করেন। এইচএসসি হচ্ছে আমার 2.5 কিন্তু ব্যাচেলার আর মাস্টার্স আমার বিএর কাছাকাছি, তাহলে কি এটা আমি আহ, আমি কোশ্চেনটা বুঝি নাই, বাট আমি যতদূর বুঝতে পারছি আপনি হয়তো রেজাল্ট নিয়ে বা সিজিপি নিয়ে কোশ্চেন করতে যাচ্ছেন। আপনার যে মাস্টার্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ব্যাচেলর রেজাল্টটা কাউন্ট হবে, এবং আপনি যদি ব্যাচেলর কাউন্ট করতে চান এইচএসসি রেজাল্ট কাউন্ট হবে। মাস্টার্স এর জন্য আপনার এইচএসসি প্রবলেম হবে না কোনো, এইচএসসি রেজাল্ট একটু কম থাকলেও দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে। ওকে, নাদিয়া আক্তার আপু। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম অফার লেটার পাওয়ার ক্ষেত্রে জয়েন্ট অর সেপারেট অ্যাপ্লিকেশন কোনো প্রভাব পড়ে কিনা এক্ষেত্রে, যে আমি জয়েন্ট অ্যাপ্লিকেশন করলে অফার লেটার পাওয়ার চান্স বেশি থাকে বা সেপারেট অ্যাপ্লিকেশনে কম থাকে, এই আচ্ছা ধরনের কোনো ইয়ে আছে কিনা? আপু, এরকম কোনো কিছু নাই এখন। যেটাতে কম্পিটিশন কম থাকে ওইটা চান্স বেশি থাকে, ব্যাপারটা এটাই আর কি। এখন আপনি কোনটাতে কত বেশি কম্পিটিশন হবে, কোন সেমিস্টারে কোনটাতে কত বেশি অ্যাপ্লিকেন্ট পড়বে, এটা প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট। বাট একটা ভেরি লাইক ইজি অ্যাজাম্পশন, আপনার যেই সাবজেক্টের ডিমান্ড বেশি ওই সাবজেক্টে কম্পিটিটিভনেস বেশি হবে, এটা আপনার জয়েন্টেই হোক বা সেপারেটেই হোক। আর যেই সাবজেক্টে ফর এক্সাম্পল আপনি এখন তাম্পের ইউনিভার্সিটি, হেলসিঙ্কি ইউনিভার্সিটি, আলতো ইউনিভার্সিটি, এগুলোর কিন্তু কম্পিটিটিভনেস অনেক বেশি থাকবে। আমি যদি কম্পেয়ার করি অন্য কোনো এলিট ইউনিভার্সিটি, এগুলো ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট যেগুলো ওগুলোর কিন্তু কম্পিটিটিভনেস বেশি থাকবে। এখন এটা জয়েন্টই হোক সেপারেটই হোক, যেমন তাম্পের ইউনিভার্সিটি কিন্তু সেপারেটে নেয় অ্যাপ্লিকেশন গুলো, হেলসিঙ্কি ইউনিভার্সিটি সেপারেটে নিচ্ছে, আলতো ইউনিভার্সিটি সেপারেটে নিচ্ছে, জয়েন্টে নিচ্ছে না। ওদের কিন্তু কম্পিটিটিভনেস অনেক বেশি, বুঝতে পারছেন? সো এটা শুধু জয়েন্ট বা সেপারেটের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে সাবজেক্ট এবং ইউনিভার্সিটির উপরে আর কি। জি ভাইয়া। ওকে। ভাই আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে, ফিনল্যান্ডের সবচেয়ে বড় ইনটেক কোনটা, জানুয়ারি না সেপ্টেম্বর? সেপ্টেম্বর। সেপ্টেম্বর যেটা ক্লাস শুরু হয় ওটা সবচেয়ে বড় ইনটেক। বড় ইনটেক সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে এরকম? রাইট, রাইট। জি। ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার, বিজনেস, আমি যেমন এখন বিজনেস ডিপার্টমেন্টের একটা সাবজেক্টে লেখাপড়া করেছি, অ্যাকাউন্টিং, এখন কি আমি আইটি সেকশন এইদিকে কি মুভ করতে পারবো কিনা? ব্যাচেলর করে ডিরেক্ট মাস্টার্সে আইটিতে যাইতে পারবেন না। আপনার যদি আইটি সেক্টরে যাইতে চান আপনি আপনার ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যে বছর মাস্টার্স করার জন্য আসছি ওই বছর আমি আইটি তে ব্যাচেলর, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যাচেলর অফার লেটার পাইছিলাম, ওটাতে আমি যদিও আসি নাই, বাট আমি কিন্তু এইচএসসি হ্যাঁ। রেজাল্ট দিয়ে ওটাতে অ্যাপ্লাই করছিলাম, বুঝতে পারছেন? আমি যদিও ইন দ্য মিন টাইম বিবিএমবিএ বাংলাদেশে কমপ্লিট করে ফেলছি। সো আপনি যদি আইটিতে আপ- যাইতে চান নতুন করে চাইলে আবার ব্যাচেলরে আসতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। গ্যাপ ভাই নেই ওখানে কি ম্যাটার করে বিজনেস নাকি? ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলোর কি ভ্যালু আছে ফিনল্যান্ডে? কারণ সবাই তো বলে এখন আইটি দিকটা বেশি ডেফিনেটলি আইটির ডিমান্ডেবল। আপনার একটু জব অপরচুনিটিস বেশি কম্পারেটিভলি। হুম বিজনেসে আপনি হুম। যদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তখন আবার একটু অপরচুনিটিস বেশি হবে আর কি। ওকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা কি ছিলেন যেন? সিয়াম হক ভাই, আপনি কি কোশ্চেন্স করছেন অলরেডি? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে কারো যদি বাংলাদেশে মাস্টার্স করা থাকে সেটা কি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় ডিক্লিয়ার করাটা ওয়াইজ হবে নাকি না ডিক্লিয়ার করাটা ভালো? আপনার যদি রেলেভেন্ট ফিল্ডে মাস্টার্স থাকে তাহলে আমার মনে হয় ডিক্লেয়ার করতে পারেন। বাট আপনার যদি ব্যাচেলর মাস্টার্স দুইটাতেই রেলেভেন্ট ফিল্ডে থাকে আপনি চাইলে নাও করতে পারেন। এটা আপনার এখন যদি একটা এমন হয় ব্যাচেলরের রেজাল্ট একটু খারাপ, মাস্টার্স এর রেজাল্ট ভালো, তাহলে আপনি চাইলে মাস্টার্স এরটা দিয়ে করতে পারেন। আবার যদি এমন হয় ব্যাচেলরের রেজাল্ট ভালো, মাস্টার্স এর রেজাল্ট একটু খারাপ, তাহলে আপনি চাইলে ব্যাচেলরটা দিয়ে করতে পারেন আর কি। যেমন আমার আহ, আমি যখন অ্যাপ্লাই করি আমার তখন বাই দিস টাইম আমার এমবিএটাও কমপ্লিট হয়ে যায় বাংলাদেশে। তাছাড়া আমার ব্যাচেলর তো আগে কমপ্লিট করছি, আমার আমার এমবিএ করছি আমি মার্কেটিং থেকে, ব্যাচেলর ছিল আমার ফাইন্যান্সে, বাট আমি আমার মার্কেটিং এ যে এটা দেখাইনি, আমি তখন শুধুমাত্র ব্যাচেলরটা দিয়ে অ্যাপ্লাই করছি, ওটাতে হয়েছিল আর কি আমার। সো ইট টোটালি ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস। ভাই আমি একটু মাঝে কথা বলতে চাচ্ছি, আমাদের যে বাংলাদেশে যে মাস্টার্সটা আছে এটা কি ওখানে কোনো বেনিফিশিয়াল হবে কিনা আমাদের জন্য, না হাইড রাখাটাই ভালো হবে আমরা যারা মাস্টার্সে আসতে যদি যাচ্ছি? রিলেভেন্ট ফিল্ডে থাকেন এবং আপনার রেজাল্ট ভালো থাকে তাহলে আপনি ডেফিনেটলি দেখাতে পারেন।
জি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তানভীর ভাই কি কোনো কোশ্চেন করতে যাচ্ছেন? ওকে, না না ভাই। তাহলে থ্যাংক ইউ, আমরা মুভ করি। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন চ্যাট বক্সে ছিল, সেটা হচ্ছে আহ, যদি আমি উবারের কোনো অপশন আছে কিনা ইনকামের, আর কি উবার থেকে ইনকামের কোনো অপশন ফিনল্যান্ডে আছে কিনা। হ্যাঁ, আপনি ড্রাইভিং পারলে আপনি এখানে এসে আপনার একটা টেস্ট দেওয়া লাগে, ট্যাক্সির পাসের, ওইটা দিয়ে দিতে পারলে দেন হচ্ছে আপনি এটার লাইসেন্স নিয়ে ইনকাম করতে পারবেন। এখানে উবার আছে। আমরা দেখি ইনকামের ওই ব্যাপারগুলো আরো কিছু পরে কভার করব। সো এইখান থেকে যদি আর কারো কোনো কোশ্চেন্স না থাকে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। ইউনিভার্সিটির মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট আছে কোনো ভাইয়া? অবশ্যই আছে জি ভাই, আপনার ইউনিভার্সিটিতে যদি আপনার মিনিমাম যেমন 2.5 এর নিচে পান আপনি আউট অফ 4, সেক্ষেত্রে দেখা যায় আপনার এলিজিবিলিটি অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না আর কি। ভাই আসসালামু ভাইয়া আলাইকুম। আমার লাস্ট আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা করেছি ক্লাস ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, তো আমারটা ফার্স্ট ক্লাস, এখন এটা কি আমি সিজিপিএ তে কনভার্ট করতে হবে এটা কিনা? পার্সেন্টেজ দিয়ে কনভার্ট করা যায় জি আপু, এটা কনভার্ট করা যায় আর কি। পার্সেন্টেজ তো অনুযায়ী ওইভাবে কনভার্ট করে লেখা যায়। হ্যাঁ, আমি একটা ফাইল দেখা যায় ইয়ে করছি, ওর মধ্যে দেখা যায় আপনার ইয়ে ছিল এরকম পার্সেন্টেজ, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড যেটা, সো ওইটা কনভার্ট করে তারপর ওইভাবে করা লাগছে আর কি। এটা কি আমার পার্সোনালি করতে হবে নাকি আমার ইনস্টিটিউশনই করে দিবে ভাইয়া? এটা আপনার পার্সোনালি করা লাগবে আপু। তারপর আবার ইনস্টিটিউটের প্রধান যিনি আছেন তার ইয়া লাগবে, সিল টিল লাগবে এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, ওইখান থেকে কিছু আপনার ইউনিভার্সিটি থেকে কিছু ডকুমেন্টস কালেক্ট করা লাগে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এছাড়া এই রিলেভেন্ট ভাই আর কারো যদি এই এই পেজে যেটা আছে এটা রিলেভেন্ট কোনো কোশ্চেন থাকে প্লিজ করেন। ভাইয়া আমি আসসালামু আলাইকুম। হ্যালো জি জি ভাই, জি, ভাই এমওআইটি কি অ্যাপ্লাই করা যাবে মাস্টার্স এটা খুবই প্রোগ্রামে? খুবই কম ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে এমআইটা অ্যাকসেপ্ট করে আর কি। আপনার খুবই কম ইউনিভার্সিটি, এটা আগে আরো বেশি ছিল, এখন আসলে এটা খুব কমাই দিচ্ছে। এখন ম্যাক্সিমাম গুলো আইএলটিএস জিআরই লাগে আর কি। আচ্ছা, আরেকটা কি যেন কোশ্চেন করতে জি যাচ্ছি। ওয়াহিদ বলছিলাম ভাইয়া। জি, জি। আমি আনফরচুনেটলি টাইমলি জয়েন করতে পারিনি। সো আমার ফার্স্ট যে জিনিসটা জানার ছিল, আমি কি আজকের এই টোটাল রেকর্ডটা কি আমাদের পাওয়া সম্ভব কিনা, যেহেতু আমি অনেকটা আহ, সময় মিস করে ফেলেছি। আচ্ছা এইটা আমাদের রেকর্ডটা আপনারা ওয়েবসাইটে পাবেন, বাট জি ওয়েবসাইটের লিঙ্কটা পরবর্তীতে আমি হুম, এখন চ্যাট বক্সে আমাদের ওয়েবসাইট এবং পেজের লিঙ্কটা দিয়ে রাখতেছি। আপনারা পেজটাতে ফলো করবেন, আর ওয়েবসাইটে আমরা ফার্দার এই রেকর্ডিংটা আপলোড করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওয়েবসাইটে ওকে আপনারা থ্যাংক ইউ। যদি পেজটা ফলো করেন এবং ওয়েবসাইটটা পেজটা ফলো করলে আপনারা আপডেট পাবেন আমাদের এই রেকর্ডিংটা কখন আপলোড করা হবে এভরিথিং। সো আমি পেজের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে রাখতেছি, আপনারা পেজ ফলো করে ওখান থেকে আপডেট নিতে পারবেন। ঠিক, থ্যাংক ইউ ভাই। আমার এটার সঙ্গে যে আরেকটা কোশ্চেন ছিল, সো বেসিক্যালি মেডিকেল ব্যাকগ্রাউন্ড এমবিবিএস কমপ্লিট করার পরে যে সাবজেক্টগুলো তে প্রবাবল সাবজেক্ট যেগুলো আছে, সো সেগুলোর জন্য আমার ভার্সিটি চুজ করা বা সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আপনাদের কোনো একটু গাইডলাইন বা হেল্প পাওয়া যাবে কিনা? হ্যাঁ, একটু আগে আমি ভাই এই যে অ্যাড্রেসটা দেখাইছি কিভাবে সাবজেক্ট চুজ করতে হয়, কিভাবে ইউনিভার্সিটি চুজ করতে হয়। বাট যদি আপনাদের ফার্দার আমাদের হেল্প লাগে ডেফিনেটলি আমরা সাপোর্ট দিব, নো প্রবলেম। ইউজুয়ালি মেডিকেল স্টুডেন্টরা কি আপনার এমপিএইচ করে বা গ্লোবাল হেলথ বা এখানে কমিউনিটি হেলথ হ্যাঁ দিতে এইভাবে যায়? নার্সিং রিলেভেন্ট মানে আপনার মেডিকেল রিলেভেন্ট কিছু সাবজেক্টও আছে অনেক ইউনিভার্সিটি আছে। সো সেগুলোর কি কোনো আপনারা কোনো রেকমেন্ডেশন দিতে পারেন কিনা যে এই ভার্সিটি গুলো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্য বেটার, বা এই আচ্ছা, ভার্সিটি গুলোতে হ্যাঁ ট্রাই আপনি করতে? চাইলে এক কাজ করতে পারেন, আপনি হচ্ছে আমাদের ইয়েতে আপনাদের ওনার যে একাডেমিক্স ক্রেডেনশিয়াল, কোন সাবজেক্টে পড়াশোনা করছে প্রিভিয়াসলি বা কোন সাবজেক্ট আসতে যাচ্ছে, ওই ডিটেলসটা আপনি চাইলে একটু আমাদের টেক্সট করতে পারেন আমাদের পেজে, জি মেল জি করতে পারেন, দেন হচ্ছে আমরা ফার্দার, এটা খুবই পার্সোনালাইজড গাইডলাইন্স তো আমরা জি এখন পুরো মানে এজ এ হোল গাইডলাইন দিচ্ছি আর কি। সো এটা নিয়ে আমরা হচ্ছে পরে হয়তো কথা বলতে পারবো আর কি, পার্সোনালাইজড ওকে গাইডলাইন। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, আপনাদের যেই ক্লাসের রেকর্ডিং এর ব্যাপারে, ইভেন হায়ার এডুকেশনের কোনো কোশ্চেন বা কোনো গাইডলাইন বা এই রিলেটেড যদি কোনো সাপোর্ট দরকার হয়, আপনারা পেজে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সাইড থেকে আমাদের যে সার্ভিসগুলো দেওয়া সম্ভব আপনাদেরকে পুরো সার্ভিসটাই দেওয়া হবে। সো যে থ্যাংক ইউ। কোনো প্রবলেম, যে কোনো ইস্যুর ক্ষেত্রে আপনারা পেজে নক করতে পারেন। পেজ 24/7 মোটামুটি আমাদের
রেসপন্স করা হয়। সো এইটাতে সমস্যা হবে না। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে, তাহলে মুভ ফরওয়ার্ড করি আমরা একটু। সো আমরা দেখলাম আপনি কিভাবে সাবজেক্ট চুজ করবেন, কিভাবে ইউনিভার্সিটি চুজ করবেন। এখন দেখি আপনি হচ্ছে কোন ব্যাপারগুলো একটু কনসিডার করা উচিত আপনার ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে। অলরেডি অনেকে কোশ্চেন্স করছেন অনেক কিছু নিয়ে, এগুলো মোস্টলি কাভার্ড হয়ে গেছে। যে আপনি সাবজেক্টটা ডেফিনেটলি কারেন্টলি মার্কেটে যে সাবজেক্টটার ডিমান্ড ভালো, আপনার আপনার আফটার কমপ্লিটিং দ্য গ্রাজুয়েশন আপনি হয়তো জব পাওয়ার জন্য একটু হেল্পফুল হবে এরকম একটা সাবজেক্ট চুজ করা উচিত ডেফিনেটলি। আর ডিগ্রির কথা বললাম, ইট ডাজেন্ট ম্যাটার আপনি বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করে ফেলছেন, মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, আপনি চাইলে নতুন করে আবার ক্যারিয়ার বিল্ড আপের জন্য আবার ব্যাচেলর আসতে পারেন চাইলে, বা মাস্টার্সেও আসতে পারেন। সো দুইটা ফিল্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখানে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার না। যে আমি সেই এইচএসসি এক্সাম দিছি 2008 সালে 10 সালে, এখন আবার আসবো কিনা, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি চাইলে আপনার পুরো ট্র্যাক যদি আপনি চেঞ্জ করতে চান, আমি জাস্ট একটা কথা বলি অনেককেই, যে আপনি মাস্টার্সে 2 বছর মাস্টার্সে আসার পর আপনি যদি বসে থাকেন জব না পান, তার চেয়ে বেটার আপনি 3 বছরের 3.5 বছর প্রোগ্রাম ব্যাচেলর করেন, ব্যাচেলর করে এসে 1.5 বছর না পড়ে আপনি জবের জন্য তখন যদি আরো আপনি বেটার কম্পিটিটিভ হন আর কি। সো আপনি যে কোনো ডিগ্রি চুজ করতে পারেন। সিটির কথা অলরেডি বলছি আমি, এই 4টা সিটিকে আমি পার্সোনালি প্রেফার করি। ইট ডাজেন্ট মিন যে অন্য কোনো সিটিতে যাবেন আপনি, ডেফিনেটলি যে কোনো সিটিতে আপনি যাইতে পারেন, বাট এই সিটিগুলোতে কম্পারেটিভলি জব অপরচুনিটিস বেটার। বাট ইউনিভার্সিটি সবগুলো মোরলেস ভালো। এবং এই যেহেতু বলছি যে এটা আসলে সাবজেক্ট প্রোগ্রাম ওয়াইজ ভেরি করে সবকিছুই আসলে, আপনি কোনটা চুজ করবেন, কোন সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে, সাবজেক্টটা মোর ইম্পর্টেন্ট এখানে আসলে সব ইউনিভার্সিটির চেয়ে। আর সবগুলো সিমিলার। আপনি হচ্ছে এই যে অপিন্তবর্গ যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনার সাবজেক্ট রিকোয়ারমেন্ট সবকিছু চেক করতে পারবেন। আমি একটু আগে যেটা দেখাইলাম আপনাদের কিভাবে চেক করবেন। দেন আমরা আসছি, আপনি এখন চুজ করলেন, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে ফেললেন এবং অফার লেটারটাও পেয়ে গেলেন, তারপর আপনার কাজ কি? সো অফার লেটার যে যখন পেয়ে যাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটারটা অ্যাকসেপ্ট করা লাগবে। অ্যাকসেপ্ট করার পর, অ্যাকসেপ্ট করার সময় আপনি কয়েকটা ব্যাপার চিন্তা করতে পারেন, যে আপনি আরো কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, যে ওইগুলোর চেয়ে আপনার এখনই বা ভেরি সুন কোনো অফার লেটার হওয়ার সম্ভাবনা আছে কিনা। ওই ব্যাপারগুলো আপনার যদি মনে হয় যে না হ্যাঁ আমি তাহলে আরেকটু ওয়েট করি, আমার আরো বেটার কোনো সাবজেক্টে যাওয়ার চান্সেস আছে, অথবা এমন কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার চান্স আছে যেটা আমার জন্য মোর কনভিনিয়েন্ট, সো আপনি চাইলে ওটার জন্য ওয়েট করতে পারেন, অথবা আপনি অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে পারেন। তারপর আপনি ডেফিনেটলি ব্যাংকে যাবেন, আপনার স্টুডেন্ট ফাইলটা ওপেন করবেন, এবং স্টুডেন্ট ফাইল ওপেন করার পর আপনি টিউশন ফি দেবেন। সো ফিনল্যান্ডের সবগুলো ইউনিভার্সিটি ফ্লাইওভারের মাধ্যমে হচ্ছে টিউশন ফিটা নিয়ে থাকে। সো এটার টিউশন ফি দেওয়ার সময় আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনার আর্লি বার্ড ডিসকাউন্টের কোনো ডেডলাইন আছে কিনা। সো যদি বলা থাকে অফার লেটারে যে আমার এই ডেটের মধ্যে প্রোভাইড করলে আপনি 1000 ইউরো অফার লেটার স্কলারশিপ পাবেন, আর্লি বার্ড স্কলারশিপ, তাহলে ওই ডেটের মধ্যে আপনার টিউশন ফিটা পে করা উচিত। দেন সাথে সাথে আপনার কিন্তু হাউজিং এর অ্যাপ্লিকেশনটা করে ফেলা উচিত। স্টুডেন্ট হাউজিং প্রত্যেকটা সিটিতেই, যেমন তাম্পারেতে তোয়াস, আপনার হেলসিঙ্কিতে হোয়াস, ভাসাতে ভোয়াস, তুর্কুতে এরকম আরেকটা আছে, প্রত্যেকটা সিটিতে এরকম তাদের কিন্তু স্টুডেন্ট হাউজিং কোম্পানি থাকে। ওই কোম্পানিগুলোতে যে আপনার হাউজিংটা অ্যাপ্লাই করে ফেলতে হবে। দেন আপনার যিনি স্পন্সর থাকবে, ওই স্পন্সর অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স দেখাইতে হবে। এখন বর্তমানে এই বছর থেকে এটা হচ্ছে 9600 ইউরো, 800 ইউরো পার মান্থ। সো 9600 ইউরো, এটা কিন্তু আপনার অনেকে কনফিউজ থাকেন যে এটা কি আমার স্পন্সর ব্যাংক অ্যাকাউন্টে দেখাইলে হবে কিনা। এই টাকাটা কিন্তু স্পন্সর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করাইতে হবে। ওকে, দেন আরেকটা অনেক বড় চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এখন বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে, কারণ একটা ওয়েটিং লিস্ট থাকে। দেন হচ্ছে আপনার দেখা যায় বিএফএস এর যখন স্লট অ্যাভেলেবেল হয় ওরা মেইল করবে, তারপর অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন, বা যদি অ্যাভেলেবেল থাকে আপনি চাইলে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। কারণ বাংলাদেশে কিন্তু ফিনল্যান্ডের কোনো এম্বাসি নেই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাওয়া লাগবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ ওয়ে, আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাওয়া লাগবে। সো এটার জন্য ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লাই করতে হবে আপনার। সো আপনি যখন বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন এবং টিউশন ফি দিয়ে দিবেন, সাথে সাথে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ডাবল এন্ট্রি ভিসা। সো অ্যাপ্লাই ইন্ডিয়ার যে ভিসাটা সেটাকে বলা হয় ডাবল এন্ট্রি ভিসা। আপনার প্রপার ডকুমেন্টস, ইউনিভার্সিটি অফার লেটার এন্ড এভরিথিং সবকিছু দিয়ে দিবেন। সো এই বছর সবাই ডাবল এন্ট্রি ভিসা পাইছে। প্রথমে অনেকের প্রবলেম হচ্ছিল, রিজেকশন 2-3 বার রিজেক্ট খাইছে, বাট ফাইনালি কিন্তু সবাই মোটামুটি ডাবল এন্ট্রি ভিসা পাইছে এবার। দেন আপনার স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স কেনা লাগবে। আপনার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে 197 ইউরো হইতে পারে বা 219 ইউরো হইতে পারে। আপনার প্রোগ্রাম যদি 2 বছর হয় সেক্ষেত্রে আপনি 197 ইউরো, 2 বছর কম যদি হয়
সেক্ষেত্রে 219 ইউরোর আপনার হেলথ ইন্স্যুরেন্স কেনা লাগবে। দেন অফকোর্স দ্য লাস্ট পার্ট, ফিনল্যান্ডের ভিসা ইন্টারভিউ দিতে হবে আপনার দিল্লিতে যেয়ে। আমরা যদি বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট যেই ডেটে নিব, ওই ডেটে যে ইন্ডিয়াতে যে আমাদের ফিনল্যান্ডের ইন্টারভিউটা দিয়ে আসতে হবে। তারপর ওয়েট করবেন, যদি ডিসিশন পেয়ে যান দেন আরপি কার্ড আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবে। ওই রেসিডেন্স পারমিট কার্ড দিয়ে আপনি ফিনল্যান্ডে ফ্লাই করে চলে আসবেন। দ্যাটস অল। সো এই ব্যাপারগুলো থেকে, এই পেজ থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? মানে আমি জাস্ট স্পেসিফিকলি এই 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 টপিক গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড, অর আপনারা আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি। টিউশন ফিটা যেহেতু আগে পাঠাতে হচ্ছে, ইন কেস যদি আমার অ্যাপয়েন্টমেন্ট বা ওই যে ভিসা ইন্টারভিউ কোনো কারণে আমি রিজেক্ট হই, এটা রিফান্ডেবল কিনা? আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা পলিসি থাকে ওদের, যে আপনি যদি টিউশন ফি পে করেন বাট আপনি ভিসা নেগেটিভ ডিসিশন আসে, তাহলে আপনার এত তারিখের মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে, ওদের জানাইতে হবে। ওরা সেক্ষেত্রে আপনাকে অপশন দিবে, ইদার আপনি যদি চান ডেফার করে পরবর্তী বছরের জন্য যাইতে পারবেন, অথবা টিউশন ফিটা ওরা রিফান্ড করবে। সেক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি দেখা যায় খুবই একটা স্মল অ্যামাউন্ট, হয়তো কোনো একটা ফি 200 ইউরো 300 ইউরো অ্যারাউন্ড, ওইটা কাট করে বাকিটা আপনাকে যে ব্যাংক দিয়ে পাঠাইছে টাকাটা ওই ব্যাংকেই সেন্ড করে দিবে ওরা। এটা ইউনিভার্সিটি ডেডলাইন গুলো বেরি করে আর কি। কোন ইউনিভার্সিটি এটা যখন অফার লেটার পাবেন তখন ভালো মতো চেক করে নিতে হবে আর কি। ওকে, এনি মোর কোশ্চেন্স? ভাইয়া যদি এফডিআর দেখায় কি হবে? জি না আপু, এফডিআর দেখালে হবে না। এই টাকাটা আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে নরমালি হচ্ছে, এখন এফডিআর মানে তো আপনার ফিক্সড, এটা থাকতে হবে এমন যে আপনি চাইলেই টাকাটা ওইখানে ট্রান্সফার করতে পারেন। এফডিআর কিন্তু চাইলে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারেন না ফিনল্যান্ডে। সো এই জন্য স্টুডেন্ট যিনি থাকবেন ওনার অ্যাকাউন্টে দেখা যায় টাকাটা রাখা লাগবে আর কি। ভাইয়া এই আর টাকাটা কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখানো লাগবে, বা যে এই আমার টাকাটা স্পন্সরশিপ? আপনার, এই টাকাটা রাখা লাগবে আপনি ফিনল্যান্ডে পৌঁছানো পর্যন্ত, আপনার অবশ্যই অ্যাকাউন্টে রাখা লাগবে। সো ওরা ইউজুয়ালি আগে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইতো, এখন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাই। সো এটার ফাইন্যান্সিংটা, এটা আসলে এইটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, স্পন্সরশিপের পার্টটা। এটাতে আমরা আরেকটু পরে আরো ডিসকাস করব। ভাইয়া স্টুডেন্ট কি নিজের নামে নিজের অ্যাকাউন্টে যদি এফডিআর থাকে তাহলে নিজের নামে ইউজুয়ালি প্রেফারেন্স হচ্ছে, যদি আপনার এই এফডিআর এর টাকাটা কোথায় থেকে আসছে, সোর্স অফ ফান্ড কি, ওই ফান্ডটা দেখাইতে হবে আপনার। আপনার যদি এরকম হয় যে না আপনার কতদিন থেকে আপনি জব করতেছেন, কতদিন আগে থেকে এফডিআরটা করছেন, প্রপার সোর্স ওদের দেখাইতে পারেন যে হ্যাঁ আমার এই টাকাটা আমি শুধুমাত্র হায়ার স্টাডিজ এর জন্য আমি রেখে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি দেখাইতে পারেন। কারণ নর্মাল স্টুডেন্টরা যারা আসে অনেকের দেখা যায় আপনার স্পন্সর আরেকজন হয়ে থাকে, সেক্ষেত্রে স্পন্সর অ্যাকাউন্ট থেকে টাকাটা স্টুডেন্টের অ্যাকাউন্টে ট্রান্সফার করা লাগে। সেক্ষেত্রে তো হাজবেন্ড আমার নামে এফডিআর করতেই পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হাজবেন্ড যে টাকাটা আপনাকে পাঠাইছে এফডিআর করে আপনার অ্যাকাউন্টে, ওইটার প্রপার ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। হ্যাঁ। ওকে, এনি মোর কোশ্চেন্স? আর যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। ওকে, স্টুডেন্ট হাউজিংটা নিয়ে আমি একটা ভিডিও মেক করছিলাম পুরোটা নিয়ে ইন ডিটেলসে। নর্মালি আমরা যখন অফার লেটার পাই সাথে সাথে আমরা স্টুডেন্ট হাউজিং এর অ্যাপ্লাই করি। সো স্টুডেন্ট হাউজিং কিন্তু প্রত্যেকটা সিটির জন্য নির্দিষ্ট কোম্পানি থাকে, ওই কোম্পানির ওদের ওয়েবসাইট থাকে, ওইখানে যেই অ্যাপ্লাই করতে হয়। যেমন আমি অলরেডি মেনশন করছি কয়েকটা, প্রত্যেকটা সিটিতে আছে, যেমন হেলসিঙ্কির ওয়াস, তাম্পের তোয়াস, ভাসার ওয়াস, এরকম প্রত্যেকটা সিটিতেই আপনার ওদের ওয়েবসাইট থাকে, ওইখানে যে হাউজিংটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি কি কি ব্যাপার কনসিডার করবেন হাউজিংটা চুজ করার জন্য? সেখানে কয়েক ধরনের অ্যাপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, ফ্যামিলি অ্যাপার্টমেন্ট। সো আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট আসেন সেক্ষেত্রে আপনার হাতে দুইটা অপশন থাকে। আপনি সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আসার সময় একটা হচ্ছে আপনার স্টুডিও অ্যাপার্টমেন্ট হিসেবেও আসতে পারেন আপনি, অথবা চাইলে আপনি শেয়ার্ড অ্যাপার্টমেন্টও আসতে পারেন। স্টুডেন্ট উইথ কিচেন এটা একটা অপশন, স্টুডেন্ট স্টুডিও উইদাউট কিচেন এটা আরেকটা অপশন। সো যেটা হয় নর্মালি সিঙ্গেল স্টুডেন্ট কেউ আসলে ওদের শেয়ার্ড অ্যাপার্টমেন্ট গুলো হয় নর্মালি 2H অথবা 3H। 2H মিনস 3টা রুম থাকবে সাথে একটা কিচেন থাকবে।
2H মিনস দুইটা রুম থাকবে, সাথে একটা শেয়ার্ড কিচেন, শেয়ার্ড ওয়াশরুম থাকবে। আর স্টুডিও কে মানে হচ্ছে আপনার ওই স্টুডিওটার ভিতরে আপনার একটা কিচেনও থাকবে প্লাস একটা ওয়াশরুমও থাকবে। সো এটার রেন্ট একটু দেখা যায় কম্পারেটিভলি, ফর এক্সাম্পল 450 থেকে 500 এরকম হয় আর কি, বা 550 হয়। আরেকটা হয় স্টুডিও উইদাউট কিচেন, সেক্ষেত্রে দেখা যায় 8-10টা রুম মিলে একটা কিচেন থাকে বাইরে। সো শুধুমাত্র রুম থাকবে, রুমের সাথে একটা ওয়াশরুম থাকবে, বাট আপনার কিচেনটা সবাই মিলে শেয়ার করতে হবে। আর আপনি যদি ফ্যামিলি নিয়ে মুভ করেন, আপনি চাইলে স্টুডিও উইথ কে মানে স্টুডিও কিচেন সহ স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা সেটা, অথবা ফ্যামিলি অ্যাপার্টমেন্ট। সো এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখতে হবে। সো যখন অ্যাপ্লাই করেন ওইখানে অপশনস থাকবে আপনি কোন কোন অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তাছাড়া আপনার কত টাকা রেঞ্জের মধ্যে। সো ওই সিটিতে হাউস রেন্ট ইউজুয়ালি কিরকম ওইটা নিয়ে একটা আপনি ধারণা নিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার বাজেটটা ওইভাবে দেওয়ার, আপনার ফর এক্সাম্পল আপনি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট দিলেন, আপনার রেঞ্জ দিয়ে দিলেন 600 থেকে 800 ইউরো বা 900 ইউরো, বা আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট দিলেন আপনার রেঞ্জ দিয়ে দিলেন 400 ইউরো থেকে 600 ইউরো। এরকম আপনি তাহলে একটা রেঞ্জ দিয়ে দিতে পারেন যে এই রেঞ্জের মধ্যে যখন বাসা থাকবে সেইটা আমি হচ্ছে নিতে চাই। দেন আপনি যখন বাসা পেয়ে যাবেন তখন ওরা আপনাকে মেল পাঠাবে যে হ্যাঁ আপনি এই বাসাটা পেয়ে গেছেন। সেক্ষেত্রে আপনার তখনই কিন্তু একটা ডিপোজিট করে দিতে হবে, ডিপোজিট করে আপনার এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো ডিপোজিটটা ইউজুয়ালি ফিনিশ ব্যাংকে করা লাগে। ডিপোজিটটা করার জন্য নর্মালি আপনার যদি কেউ থেকে থাকে এখানে, ওর মাধ্যমে আপনি ডিপোজিটটা করে ফেলতে পারেন। দেন হচ্ছে আপনার বাসাটা অ্যাকসেপ্ট করে দেন আপনার ওই ডেটেই আসা লাগবে আর কি। আর ডেফিনেটলি আপনি যখন স্টুডেন্ট হাউজিংটা চুজ করবেন, আপনি বেস্ট হবে আপনার যদি ইউনিভার্সিটি থেকে লোকেশনটা খুব কাছাকাছি হয় আর কি। সো আপনার এখানে গুগল অ্যাপস যেটা ওইটা খুবই কনভিনিয়েন্ট। আপনি জাস্ট আপনার ইউনিভার্সিটির লোকেশন থেকে ওই লোকেশনটা দিয়ে দিবেন, কোন বাস যায় বা কোন ট্রাম যায়, কত মিনিট লাগে, সবকিছু আপনি ইন ডিটেলসে দেখতে পারবেন এখানে। সো বাসা অ্যাকসেপ্ট করার আগে আপনি এই জিনিসগুলো একটু, এরিয়াগুলো আপনি একটু দেখে নিতে পারেন আর কি গুগল ম্যাপে। ভাইয়া এগুলা কি কোনো কন্ট্রাক্ট থাকে যে 6 মাস মিনিমাম থাকতেই হবে? আচ্ছা, এইগুলো নর্মালি দেখা যাচ্ছে, আমি আসতেছি, আমি লাস্টের ইয়েটা শেষ করি তারপর আসি পুরোটাতে। আপনার প্রাইভেট অ্যাপার্টমেন্ট থাকে কিছু, আপনার যদি স্টুডেন্ট হাউজিং নাও পেয়ে থাকেন, অনেকে দেখা যায় স্টুডেন্ট হাউজিং পাইতে অনেক সিটিতে আপনার টাইম লাগে একটু। সো সেক্ষেত্রে প্রত্যেকটা সিটিতেই কিছু প্রাইভেট কোম্পানি থাকে, ওদের বাসা ভাড়াটা কম্পারেটিভলি একটু বেশি হয়। সো আপনি চাইলে যদি মানে স্টুডেন্ট হাউজিংটা পাইতে একটু টাইম লাগতেছে, আপনি চাইলে 1 মাস 2 মাস বা 3 মাসের জন্য প্রাইভেট অ্যাপার্টমেন্ট গুলো নিতে পারেন। ওকে, সো এগুলোর মধ্যে কোশ্চেনে যাচ্ছি আগে। ভাই যেটা প্রশ্ন করলো যে কত মাসের কন্ট্রাক্ট দেয়, সো ইউজুয়ালি স্টুডেন্ট হাউজিং গুলো ওরা আপনার স্টাডি যদি 2 বছর হয়ে থাকে, ওরা নর্মালি 2 বছর একটা ইয়ে দিয়ে দেয় যে আপনি 2 বছর পর বা 2.5 বছর পর্যন্ত থাকতে পারবেন, তারপর আপনি মুভ করতে হবে। বা অনেককে আপনার দেখা যায় এই জিনিসটা মেনশন নাও করে আর কি। আপনি চাইলে যতদিন খুশি দেখা যায় পড়াশোনা শেষ হওয়ার পর অনেকে 1 বছর 2 বছর 3 বছর থাকতে পারে আর কি। বাট আপনি চাইলে ওদের মিনিমাম 1 মাসের বা 1.5 মাসের বা 2 মাসের নোটিশ দিয়ে দেন আপনি মুভ করতে পারবেন। যে আমি হচ্ছে এই মাসে, ফর এক্সাম্পল আপনি জানুয়ারিতে এসে উঠলেন, আপনি ফেব্রুয়ারিতে ওদের নোটিশ দিলেন যে হচ্ছে আমি মার্চ পর্যন্ত থাকবো, তারপর আমি মুভ করবো। সেক্ষেত্রে আপনি চলে যেতে পারবেন অন্য কোথাও, সমস্যা নাই। বা এসে আপনি এই এরিয়াতে ভালো লাগতেছে না, সেম কোম্পানির অন্য এরিয়াতে বাসা নেবেন, আপনি অন্য বাসাতে যাবেন, ওইটাও পারবেন। আমি যেমন এসে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে উঠছি উইদাউট কিচেন, পরবর্তীতে আমি আবার মুভ করছি অ্যাপ্লাই করে স্টুডিও উইথ কিচেনে। সো আপনি চাইলে মুভ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স এগুলো থেকে? ওই যে এখানে এটা কি মিনিং করছে, সাটো, লুমো, ওয়াস? হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট অ্যাপার্টমেন্ট, আমি লিখে দিচ্ছি এখানে। এগুলো হচ্ছে কোম্পানি নেম, আপনার পোয়াস একটা কোম্পানি, সাতো একটা কোম্পানি, লুম একটা কোম্পানি। সো প্রাইভেট অ্যাপার্টমেন্ট আদার দেন স্টুডেন্ট হাউজিং, এই কোম্পানিগুলো থেকে চাইলেও আপনি বাসা ভাড়া নিতে পারবেন। আর বাসা ভাড়ার সাথে তো আপনার ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ইন্টারনেট বিল এইটা এগুলো তো প্রাইভেট আলাদা অ্যাপার্টমেন্ট দিতে গুলোতে হবে। ইলেকট্রিসিটি বিল আলাদা, বাট স্টুডেন্ট হাউজিং গুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মানে হাউজিং গুলোতে একসাথেই থাকে, আলাদা থাকে না। আবার কিছু কিছু ইয়েতে আপনার দেখা যায় ওয়াটার বিল একটা ফিক্সড থাকে যে মাসে হয়তো বেশিরও, যেমন আবার কিছু বাসার ক্ষেত্রে আপনার ফিক্সড থাকে না, যত বেশি ইউজ করবেন অত বেশি পে করা লাগে আর কি। ও আচ্ছা, স্টুডেন্ট হাউজিং গুলা মানে হচ্ছে ওগুলা ইউনিভার্সিটির নিজস্ব নাকি? না, ইউনিভার্সিটি নিজস্ব না, এগুলো কোম্পানির নিজস্ব, বাট কোম্পানি ও দেখা যায় আপনার প্রত্যেকটা সিটিতেই কোম্পানি থাকে আর কি। এটা আচ্ছা, গভর্নমেন্টের থেকে অথরাইজড আর কি হয়তো। গভর্নমেন্টের, আচ্ছা আচ্ছা, ঠিক। এগুলো ভাড়া একটু কম হয় কম্পারেটিভলি। বন্ড কেমন? বন্ড 1 মাসের অগ্রিম নেয় নাকি? 1 মাসের অ্যাডভান্স করা লাগে আপনার, যত ভাড়া নর্মালি আচ্ছা 300 ইউরো ডিপোজিট করা লাগে আর কি।
থ্যাংক ইউ। ওকে ওকে, হাউজিং গেল। তারপর আরেকটা জিনিস শেয়ার করি, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস চেকলিস্ট আসলে কি কি লাগে আপনার যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। অফকোর্স পাসপোর্ট লাগবে আপনার। সো পাসপোর্টটা রেকমেন্ড করি, কারো যদি দেখা যায় 2 বছর বা 3 বছর মাত্র ভিসার পাসপোর্টের মেয়াদ থাকে, এটা আবার নতুন করে করে ফেলাই ভালো। আপনি যদি বাইরে আসবেন লং টার্মের জন্য, ফিনল্যান্ডে কিন্তু বাংলাদেশের এম্বাসি নেই, সেক্ষেত্রে এখানে এসে পাসপোর্ট রিনিউ করানোর জন্য আবার সুইডেনে পাঠাইতে হয়, এটা একটু এক্সট্রা হ্যাসেল। সো এই জন্য চাইবেন সবাই যেন নতুন করে 10 বছরের পাসপোর্টটা করে ফেলতে পারেন। যারা করে ফেলছেন অলরেডি খুবই ভালো, যদি না করা থাকে আপনি চাইলে এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারেন। ইভেন আপনার বেবির বা হচ্ছে স্পাউসের যদি পাসপোর্টের মেয়াদ কম থাকে, আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন, কারণ আপনার পাসপোর্ট যে কয়দিন আছে এর চেয়ে বেশি কিন্তু আপনাকে ভিসা দিতে পারবে না ওরা। সার্টিফিকেটের কথা অলরেডি বলছি আমি, যদি অরিজিনাল কপি না থাকে এটা উঠে ফেলেন, এবং সার্টিফিকেট গুলো কিন্তু অ্যাটেস্টেশন করাইতে হয়। সো আপনি চাইলে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করানো লাগে ফার্স্টে। এখন যেটা করতেছে সবগুলো, আগে যেরকম এডুকেশন মিনিস্ট্রি দেন ফরেন মিনিস্ট্রি করানো লাগতো, এখন কিন্তু অনলাইনেই সবগুলো করাইতেছে, অনেকটা ইজি হয়ে গেছে। সো সার্টিফিকেট গুলো কিন্তু অবশ্যই অরিজিনাল কপিটা উঠে ফেলতে হবে এবং অ্যাটেস্টেড করে ফেলতে হবে। Excuse me. তারপর আমার আর কি ডকুমেন্টস লাগবে, অফকোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, যেটা আপনার প্রফিসিয়েন্সি, আইএলটিএস অথবা পিটি অথবা টোফেল অথবা জিআরই অথবা জিমেট। সো আপনার এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে রেডি থাকা লাগবে। দেন আপনার কিছু কিছু জায়গায় সিভি চাই, ওরা সিভিটাও রেডি করে রাখবেন, এটা সবারই থাকে ইউজুয়ালি। এন্ড কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে যেখানে আপনার জব এক্সপিরিয়েন্স লেটারটা ম্যান্ডেটরি, আপনি কিন্তু জব এক্সপিরিয়েন্স লেটারটা নিয়ে নিতে পারেন। সো এগুলো হচ্ছে মোটামুটি বেসিক, খুবই বেসিক ডকুমেন্টস আর কি। তাছাড়াও আরো কিছু কিছু ইউনিভার্সিটি ওয়াইজ অনেক কিছু ডিপেন্ড করে, হয়তো কম বেশি হতে পারে কি ডকুমেন্টস, বাট এগুলো হচ্ছে খুবই বেসিক ডকুমেন্টস। এই জিনিসগুলো আপনার লাগবেই, মাস্ট ম্যান্ডেটরি। ওকে, দেন আমরা দেখি এখানে কারো কোনো কোশ্চেন্স আছে। ওকে, আমরা মুভ করি। ভিসার ক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো ফার্স্ট অফ অল পাসপোর্ট তো অবশ্যই লাগবে। আপনি অলরেডি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় পাসপোর্ট দিয়ে দিয়েছেন, সো পাসপোর্ট অলরেডি আপনার আছে, সার্টিফিকেট উঠে ফেলছেন। ব্যাংক স্টেটমেন্ট, আমরা যখন স্টুডেন্ট অ্যাপ্লাই করি আমরা কিন্তু টিউশন ফিটা পাঠানোর পরেও আমাদের লিভিং এক্সপেন্সের জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট রাখি। ব্যাংক স্টেটমেন্ট কত ইউরো রাখা লাগে, আইডিয়া আছে আপনাদের, জানেন? না ভাইয়া, জানা নেই। জানি, কত ভাই বলেন তো একটু। ইন্ডিভিজুয়াল হচ্ছে 9600 ইউরো। রাইট রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ। স্পাউসের আলাদা। রাইট, সো এটা কিন্তু আপনার স্টুডেন্টের জন্য 9600 ব্যাংকে রাখা লাগে। সো এটা হচ্ছে স্পন্সর আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবে। আপনার সাথে যদি আপনার স্পাউস থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার জন্য আরো আলাদা 7320 ইউরো লাগবে। সো ওই টোটাল অ্যামাউন্টটা, বেবি থাকলে বেবির জন্য আরো এডিশনাল অ্যাড হবে, 2টা বেবি থাকলে 2টা বেবির জন্য অ্যাড হবে। সো ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকা লাগবে। জি তানভীর ভাইয়া। স্পাউসের টাকাটা কি স্টুডেন্টের অ্যাকাউন্টে থাকতে হয়? রাইট, স্পাউসের টাকাটাও স্টুডেন্টের অ্যাকাউন্টে থাকতে হবে। আপনারা যদি একসাথে আসতেছেন সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। বা চাইলে স্পাউসের অ্যাকাউন্টেও রাখা যায়। সরি। সো স্টুডেন্ট অ্যাকাউন্টে যখন টাকাটা ট্রান্সফার করে দিবে ওইটার ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আমরা এন্টার ফিনল্যান্ডে আপলোড করব, পাশাপাশি বিএফএস এর যখন ইন্টারভিউতে যাব সেখানে যেও আমরা জমা দিয়ে আসবো। তারপর লাগবে আমাদের বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমরা যেহেতু অলরেডি প্রিভিয়াসলি বলছি যে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের, ওই লেটারটা প্রিন্ট করে নিয়ে যাওয়া লাগবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। সো এটা স্পাউস, চিলড্রেন সবার জন্যই লাগবে। ইন্ডিয়ান ভিসা লাগবে ডেফিনেটলি, আপনি ইন্ডিয়ান ভিসা ছাড়া তো ইন্ডিয়া যেতে পারবেন না। সো আপনি যখনই এই সব ডকুমেন্টস রেডি হয়ে যাবে, ইন্ডিয়ার ভিসার জন্য আগে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ব্যাপারটা এমন হয়ে গেছে বাংলাদেশে ফিনল্যান্ডের ভিসা পাওয়ার চেয়ে ইন্ডিয়া ভিসা পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট। সো ইন্ডিয়ার ভিসাটা লাগবে, এইটারও প্রিন্ট কপিটা আমাদের দেখা যায়। সো ইন্ডিয়ার ভিসার প্রিন্টেড কপিটাও আমাদের বিএফএস এ জমা দিতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের কথা আমি অলরেডি বলছি। হেলথ ইন্স্যুরেন্সটা আপনার যদি 2 বছরের বেশি স্টাডি হয় আপনার 197 ইউরো নিলেই হবে।
আর যদি 2 বছর কম প্রোগ্রাম হয় আপনার 200 ইউনিট হেলথ ইন্স্যুরেন্স নেওয়া লাগবে। সো এটা খুব এটা ইজি। পার ইয়ারের ভাইয়া, পার ইয়ারের নাকি? না, এটা পারি না, এটা শুধু একবারই নিতে হবে। ও, একবারই দিতে হয়, আচ্ছা। রাইট, এটা জাস্ট একবার নেবেন, তারপর ফিনল্যান্ডে এসে আবার কিছু ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়, এটা খুবই অল্প অ্যামাউন্ট। আপনি প্রতি সেমিস্টারের জন্য 30 ইউরো 35 ইউরো এরকম আর কি। তার মানে ডাক্তার দেখাইতে আমার আর টাকা দিতে হবে না? না, এখানে আসার পর আপনি যত স্টুডেন্ট থাকবেন আপনি এখানে টোটালি মানে ফ্রিতে, হ্যাঁ আচ্ছা। ফ্রিতে সবগুলো মানে মেডিকেল ইয়ে কভার করবে আর কি, আপনার ইন্স্যুরেন্স কভার করবে। ভাইয়া এটা কি পার পার্সন 197 ইউরো? হেলথ ইন্স্যুরেন্সটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য, এটা স্পাউস অথবা বেবির জন্য লাগে না। তো এই ইন্স্যুরেন্স যেটা নিতে হয় এটা শুধুমাত্র স্টুডেন্টদেরই দিতে হয় আর কি, সো স্পাউস বা বেবির জন্য এটা দিতে হবে না। তাহলে ভাইয়া মানে ওদেরটা কি ওরা দেখবে না হ্যাঁ, নাকি? এখানে আসার পর এখানে যে গভর্নমেন্ট আছে এখান থেকে মেডিকেল কার্ড নেওয়া যায় একটা, ওইটা দিয়ে ওদেরটা ও, কভার করে। আচ্ছা। ব্যাংক স্টেটমেন্ট অলরেডি বলছি, এটা 6 মাসের। আপনার মানে আগে 3 মাস ছিল, এখন 6 মাসটাই ওরা রেকমেন্ড করে আর কি, 6 মাসই বলে। সো আপনি যাওয়ার আগে যখন যাবেন বিএফএস ইন্টারভিউ দিতে, 3 থেকে 4 দিন আগে আপনি ব্যাংক স্টেটমেন্টটা উঠে নিয়ে যাবেন আর কি। ওকে, আই থিঙ্ক। স্টেটমেন্ট নিয়ে একটা কথা ছিল। জি জি জি। যেহেতু স্টুডেন্টের অ্যাকাউন্টে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হচ্ছে, এটা যদি এমন হয় যে আমি ইন্ডিয়া মানে ভিএফএস ফেস করার 1 মাস আগে বা কিছুদিন আগে আমার অ্যাকাউন্টে টাকাটা নিলাম, তো হুম। সেক্ষেত্রে আমার 6 মাসের স্টেটমেন্টে অ্যাকাউন্ট ম্যাচিউরিটি থাকলো, কিন্তু এই টাকাটা কোথা থেকে আসছে, সোর্স অফ ফান্ড, এগুলো কিছু দেখাতে হবে কি? অবশ্যই দেখাইতে হবে, আপনার সোর্স অফ ফান্ড দেখাইতে হবে। আপনি 1 মাস আগে না, আপনি যদি 10 দিন আগেও নেন দ্যাট ইজ ওকে, বাট আপনার যে স্পন্সর আছে স্পন্সর অ্যাকাউন্ট থেকে তো আপনি টাকাটা ট্রান্সফার করবেন। সো সেই ক্ষেত্রে স্পন্সর সোর্স অফ ফান্ডটা ডেফিনেটলি আপনাকে দেখাইতে হবে, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর কি। আর কোনো কোশ্চেন্স? তানভীর ভাই কি কোনো কোশ্চেন করতে যাচ্ছেন? ভাইয়া সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এটা দিয়েই কি ফিনল্যান্ডের এই ব্যাংক স্টেটমেন্ট এগুলো কভার করা সম্ভব কিনা? হ্যাঁ, আপনি যে কোনো ব্যাংকে দিলেই পারবেন, নট এ প্রবলেম। এখন আপনার ব্যাপার হলো কোন ব্যাংকের সার্ভিস কতটুকু ভালো আপনাকে প্রোভাইড করে আর কি। সো আমি রেকমেন্ড করি সবাইকে যারাই আসবেন, যেহেতু বাইরে আসার পর আপনাদের যতদিন আসবেন ততদিন পর্যন্ত কিন্তু লাগবে। সো যদি একটা ভালো ব্যাংকে হয় তখন কিন্তু ইজি। যেমন আমি আসার সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখাইছি আমারটা, আমি আসার পর এখান থেকে দেখা যায় খুব ইজিলি আমার এসসিবি অ্যাকাউন্ট আমি অ্যাপসটা ইউজ করতে পারি। বাট আমি রিসেন্টলি কিছুদিন আগে দেশে গেছিলাম, তখন যে আমি যেমন অগ্রণী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছি, ওদের অ্যাপসটাও দিয়েছে আমাকে, বাট এখানে এসে আমি কিছুই করতে পারিনি অ্যাপসে, জাস্ট ব্যালেন্স চেক করতে পারি। সো বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর অ্যাপস অতটা আপডেটেড না আর কি। আপডেট না, জি ভাইয়া। তো এই জন্য আমি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, জি ভাইয়া, তাহলে এটা একটা ইয়া। হ্যাঁ, সো আমি মানে সিটি ব্যাংক ভালো, আপনার অনেক ব্যাংকই ভালো। সো আমার মনে হয় আপনার একটু প্রাইভেট ভালো ব্যাংকে যাওয়া উচিত আর কি, ওইটা আমি রেকমেন্ড করি। কারণ পরের বছর টিউশন ফিটাও তো আবার দেখাইতে হবে নাকি, লিভিং এক্সপেন্সেস এগুলো হ্যাঁ, দেখাইতে হবে। অনেক মানে আপনার ফান্ড ট্রান্সফারের জন্য ইজি হয় আর কি প্রাইভেট ব্যাংকগুলোতে, গভর্নমেন্ট ব্যাংকে অনেক হুম। ঝামেলা হয়। আচ্ছা, আমাদের সময় খুব বেশি একটা নাই, 30 মিনিটস, আমরা একটু ফাস্ট যাই। স্পাউসের কি কি ডকুমেন্টস লাগবে? ডেফিনেটলি পাসপোর্ট লাগবে, যেহেতু স্পাউস ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে অ্যাজ ইউজুয়াল, আর বিএফএস অ্যাপয়েন্টমেন্ট লেটার, অলরেডি এটা সবার জন্য লাগবে, স্টুডেন্ট, স্পাউস, চাইল্ড, এবং ইন্ডিয়ান ভিসা, এটা ছাড়া তো আপনার যাওয়া পসিবল না। স্পন্সরস ব্যাংক স্টেটমেন্টটা 6 মাসের লাগবে। ইটস লাইক প্রিটি মাচ সিমিলার ডকুমেন্টস, আপনার জাস্ট এডিশনাল ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে, এবং সেইটা অ্যাটেস্টেড করায় নিতে হবে। এই সার্টিফিকেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্পাউস ডকুমেন্ট চেকলিস্টের ক্ষেত্রে। আপনি এই সার্টিফিকেটটা, আপনার ম্যারেজ সার্টিফিকেটটা আমাদের ইন্ডিয়াতে জমা দিয়ে আসা লাগে। ইন্ডিয়া থেকে ওরা ফিনল্যান্ডে পাঠায়, তারপর ফিনল্যান্ডে ওরা ভেরিফাই করে, এখান থেকে আবার ওরা সুইডিশ এম্বাসির থ্রুতে বাংলাদেশে পাঠাবে। তারপর ওরা যখন ভেরিফাই করে দিবে, আপনি সুইডেন এম্বাসি থেকে ওই ম্যারেজ সার্টিফিকেটটা উঠিয়ে আপনি আবার আপনার এন্টার ফিনল্যান্ড নিয়ে এটা সাবমিট করতে হবে। যখন সাবমিট করবেন তখন আপনার ডিসিশন তারপরে আসবে। সো এটার একটু কাহিনী আছে আর কি এটা তো। সো যারা স্পাউস হিসেবে আসবেন একটা এডিশনাল কাজ থাকে আর কি এখানে। ওকে। ভাই, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল এই জি ব্যাংক শিওর।
সো ফর এক্সাম্পল যে আমার বাবা মা আমাকে স্পন্সর করছেন, হ্যাঁ, এখন হুম তারা ধরেন রিটায়ার্ড পারসন, তাদের ব্যাংকে যে টাকাটা ছিল সেটাকে আমাকে দেখাচ্ছেন। সো হুম তার সোর্স অফ ইনকাম হিসেবে আমাকে কিভাবে ম্যানেজ করতে হবে? কারণ ধরেন তারা 5-7 বছর আগেই তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, বা তাদের এটা টোটালি জমানো একটা টাকা হুম হুম। এখন স্পন্সর করছে, বাট আমি তাহলে সোর্স অফ ইনকাম তাদেরটা কিভাবে ম্যানেজ করব? টাকার তো ডেফিনেটলি একটা সোর্স অবশ্যই আছে। আপনার হয়তো উনি আপনার ইয়ে পাইছে, পেনশন পাইছে, অথবা বিজনেস করে বিজনেস সেল করছে, অথবা আগে থেকে টাকাটা জমানো ছিল, হয়তো জব করতো, কিছু তো একটা করতো। সো ওইটার আপনার যদি মনে হয় যে কোনো পেনশন পাইছে, পেনশন ডেফিনেটলি যদি কোনো কাগজপত্র থাকে ওইটা দেখাবেন আর কি। বা যদি বিজনেস থাকে, বিজনেসের দেখা যায় আমাদের লোকাল বিজনেস গুলো সেলের অত প্রপার ডকুমেন্টস থাকে না, বাট একটা ডকুমেন্টস মেক করা লাগবে আর কি সেক্ষেত্রে আপনার। বুঝতে পারছেন? আর যদি মনে হয় যে না, পার্সোনাল সেভিংস ছিল। দিতে হবে টিন সার্টিফিকেট দেখালে, সরি, মানে টিন সার্টিফিকেট দেখালে কি হবে? হোয়াইট মানি, যেটা আমার ট্যাক্স দিয়ে আসছে আমি এতদিন। টিন সার্টিফিকেট তো আসলে আপু মানে কোনো মানে টিনটা তো সবারই একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট, সেটা লাগবেই আপনার। বাট টিনটা আপনার কোনো সোর্স অফ ইনকামের দেখা যায় দেখানো যায় না আর কি। আপনার ট্যাক্স সার্টিফিকেটে দেখা যায় মেনশন করা থাকে, ট্যাক্স সার্টিফিকেটে অনেকের অ্যাসেট মেনশন করা থাকে, যে আমার এত টাকা অ্যাসেট আছে, ক্যাশ আছে বা গোল্ড আছে বা জায়গা আছে, সবকিছু মেনশন করা থাকে। বাট টাকার একটা প্রপার সোর্স অফ ইনকাম দেখাইতে হয় আর কি। আপনি ল্যান্ড সেল করে ল্যান্ড সেলের, বা আপনার ফ্ল্যাট সেল করলে ফ্ল্যাট সেলের, সবকিছুর একটা ডকুমেন্ট যেটা থাকে। ডেফিনেটলি টাকা তো সবারই একটা কোনো না কোনো সোর্স থাকে, ওই সোর্সটাই হয়তো কারো প্রপার ডকুমেন্টস থাকে, কারো প্রপার ডকুমেন্টস থাকে না। সো এটা এখন অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি, কতদিন আগের টাকা, কিভাবে আসছে টাকাটা, ওইটা তখন একটা আপনার মানে সামহাও ওদের দেখাইতে হবে যে টাকাটা আপনার লিগাল, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। তাছাড়া যাদের ট্যাক্স দেয় নাই, ট্যাক্সটা আপনারা ক্লিয়ার করে ফেলতে পারেন আর কি। এই জায়গাটাই আসলে আমার মূলত কোশ্চেন ছিল। সো ইউজুয়ালি যেটা হয় যে ধরেন বাবা এর আগে অনেক আগে ব্যবসা করতেন, এখন সে করেন না, বাট তার একটা জমানো টাকা ছিল। সো হুম। এখন আমি এই মুহূর্তে এসে যাকে যদি আমি সোর্স অফ ইনকাম দেখাই যে উনি একজন বিজনেসম্যান, সো তখন তো কোশ্চেন চলে আসবে বিজনেসের টিন টিন থাকতে হবে বা আচ্ছা, ট্রেড লাইসেন্স আর থাকতে যদি হবে, বাট এটা তো আগেকার ছিল কোনো, অনেক আগের। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করা যায়? এই ক্ষেত্রে ভাই আসলে এই কেসটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওনার কি ট্রেড লাইসেন্স ছিল কি ছিল না, কতদিন আগে বিজনেস বিক্রি করছে, এবং বিজনেস বেচার পরপরই টাকাটা কই ছিল, এবং ওনার ধরেন আপনি পাস্ট 6 মাসের 1 বছর ব্যাংক স্টেটমেন্ট দেখালেন, সেম অ্যাকাউন্টে ছিল বা এফডিআর করা ছিল, তখন দেখা যায় ব্যাপারগুলো ইজি হয়। বাট হুট করে টাকাটা ধরেন ওনার অ্যাকাউন্টে ঢুকলো, বাট তারপর দেখা যায় উনি কারো কাছ থেকে কালেক্ট করলো টাকাটা, ফ্রেন্ড বা কারো কাছে ছিল, মানে ধার দেওয়া ছিল, ওই টাকাটা উনি কালেক্ট করছে, সেক্ষেত্রে দেখা যায় ডকুমেন্টস দেখানো একটু কমপ্লেক্স হয়ে যায় আর কি। বাট ধরে নিলাম যে ওনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা অনেকদিন ধরেই আছে, হ্যাঁ, এখন ওইটার যদি হচ্ছে আমাকে প্রুফ দেখাতে হয়, সো যদি ইউজুয়ালি কি কোনো, হয় আমাদের দেশের ন্যাচারাল ব্যাপারটা কি হয়, বাবা মারা কি একটা টাকা অনেকদিন ধরে জমান, তাই না? রাইট, অথবা এফডি এফডি করে রাখে। এখন যদি সে ছেলের জন্য স্পন্সর বাট হিসেবে দিতে চায়, আমি, ওইটার তো চ্যালেঞ্জ হয়ে যায় ডকুমেন্ট ম্যানেজ করা। তো আপনাকে ওই ওই রকম স্পন্সর খুঁজে বের করতে হবে, মানে এখানে যে কেউ স্পন্সর করতে পারে ফিনল্যান্ডে? তাকে টাকাটা দিয়ে উনি হচ্ছে টাকাটা আপনাকে ট্রান্সফার করবে, ঠিক আছে? যেহেতু যে কেউ স্পন্সর করতে পারে, সেক্ষেত্রে ওনাকে দিলে তখন ব্যাপারটা ইজি হয় আর কি, এত কমপ্লেক্সিটি থাকে না। তারপর আপনার ভাই আরো যদি ফার্দার পার্সোনালাইজড কোনো কোশ্চেন থাকে, ওইটা আপনি হচ্ছে আমাদের ইনবক্সে করেন আর কি। জি, শিওর। আমাদের খুব স্বল্প সময়, তো আমি একটু সরি, একটু মুভ ফরওয়ার্ড করি। আর অনেক কিছু বাকি, আসলে ডিটেলসে আসলে যাওয়া পসিবল না 2 ঘন্টায়, অনেক টাফ। কারণ ফিনল্যান্ডের প্রসেসটা অনেক লেন্দি, তো আপনার ইন্ডিয়া যাওয়া লাগে, তারপর হচ্ছে আপনার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, মানে অনেক লম্বা একটা জার্নি। সো এটা খুব স্বল্প সময় কভার করা খুব ডিফিকাল্ট। তারপর স্পন্সর ডকুমেন্ট চেকলিস্টে যদি বলি, স্পন্সর পাসপোর্টটা দেওয়া লাগবে, ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে। ওরা যদি বিজনেস থেকে থাকে, বিজনেসের ইভেন ওরা হচ্ছে রিসেন্টলি সাপ্লিমেন্ট চাচ্ছে, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে। সো আমার সাথে যারা দেখা যায় কাজ করতেছে, আমি সবাইকে রেকমেন্ড করি ওনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটাও দিয়ে দেওয়ার জন্য আর কি। টিন সার্টিফিকেট ডেফিনেটলি সবার থাকে এটা বাংলাদেশে এখন। ট্যাক্স সার্টিফিকেট, উনি যে বিজনেসম্যান ডেফিনেটলি উনি ট্যাক্স ক্লিয়ার করে থাকে, ট্যাক্স সার্টিফিকেট দিবে। আর ওনার বিজনেসম্যান যদি হয়ে থাকে, ওনার ট্রেড লাইসেন্স প্লাস বিন, বিন মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা ছাড়া যে হবে না 100% ব্যাপারটা এরকম না, বাট যাদের বড় বিজনেস ওদের বিন সার্টিফিকেটটা থাকে ইউজুয়ালি, এটা দিলে ওরা ভেরিফাই করতে পারে, ব্যাপারটা তখন অনেক ইজি হয় আর কি। দেন একটা স্পন্সরশিপ এফিডেভিট বানাইতে হয়, একটা ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন লেটার লিখতে হয়। তারপর যদি কোনো খুব বেশি বিগ ট্রানজেকশন থাকে স্পন্সরের, ওই বিগ ট্রানজেকশন গুলো ক্লারিফিকেশন করতে হয়। ওকে, সো আমি একটা জিনিস আপনাদের দেখাই, স্পন্সরশিপ এফিডেভিটের ইয়েটা।
ওকে, এটা হচ্ছে ধরো একটা স্পন্সরশিপ এফিডেভিটের ফরম্যাট। আপনার স্পন্সরের ছবি থাকবে, আপনার ছবি থাকবে। ওকে, দেন হচ্ছে আপনার এখানে কিছু জিনিস লেখা থাকবে যে আমার নাম এইটা, মানে ইন ডিটেলস লেখা থাকবে। এটা জাস্ট একটা বাংলাদেশের 100 টাকার স্ট্যাম্পে, 3টা স্ট্যাম্পে দেখা যায় এই জিনিসটা লেখা লাগে আর কি। বুঝতে পারছেন? এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখালাম আমি। সো আমি খুব ইন ডিটেলসে দেখাবো না, ইন ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লাগবে আসলে, অত সময় আমরা খুব বেশি একটা পাবো না। বাট এটা হচ্ছে একটা আপনার স্পন্সরশিপ এফিডেভিটের ফরম্যাট। ওকে, সো স্পন্সরশিপ এফিডেভিট ছাড়াও আমরা আরেকটা জিনিস করি, যে আপনার ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন। সো ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনটা ইউজুয়ালি আপনার যে টোটাল ব্যাপারটা জাস্ট একটা পিডিএফ ফাইলে বা একটা ওয়ার্ড ফাইলে লিখে ওটা পিডিএফ করে সাবমিট করা, যে এই হচ্ছে আমার সিচুয়েশন, আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি, এত টাকা আমার টিউশন ফি, এবং এই টাকাটা আমার এই স্পন্সর দিছে, উনি আমার আঙ্কেল হয় বা মামা হয় বা আমার প্যারেন্টস, আমার বাবা আমার মা, উনি আমাকে এই টাকাটা গিফট দিছে বা আমাকে স্পন্সর হিসেবে দিছে। এইটা টাকাটা আমি ফিনল্যান্ডে যাওয়ার পরও আমার যদি আরো কোনো মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, উনি আমাকে সাপোর্ট করবে। স্পন্সরশিপ এফিডেভিটটা তো একটা পুরো ফর্মাল ফরম্যাট, প্রায় 2 থেকে 3 পেজের আমরা একটা স্ট্যাম্পে প্রিন্ট করে এটা দিই। তাছাড়া এই ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনটা এটা ম্যান্ডেটরি কিছু না, এডিশনাল। এটা টু বি ভেরি অনেস্ট, এটা আমি নিজে ফার্স্টে যখন আমি নিজে কাজ করছি, এটা আমি নিজে নিজে বানাইছিলাম, এটা কোনো ফরম্যাট ছিল না আর কি। বাট পরবর্তীতে আমি যাদের হেল্প করছি এগুলো নিয়ে, ওদের আমি এই ফর্মেটটা দিছি, আমার মনে হয়েছে এই ফর্মেটটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড আর কি। ওদের অত কম সবকিছু ঘাটাঘাটি করা লাগে না, একটা ফর্মেট জাস্ট পড়লেই ওদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায় আর কি। আহ এইটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন্স আছে আর? ওই সেলফ স্পন্সর হইলেও স্পন্সরশিপ এফিডেভিট করতে হবে? হ্যাঁ, সেলফ স্পন্সর হইলেও আপনি স্পন্সরশিপ এফিডেভিটটা দেখাই দিবেন। সেক্ষেত্রে জাস্ট আপনি নিজের এটা অত বড় করা লাগবে না, ব্যাপারটা এমন না যে তিনটা স্ট্যাম্পই লাগবে। আপনি আপনার নিজের গুলো জাস্ট এশিওর করবেন যে হ্যাঁ আমার এই টাকাটা আছে, এটা লিগাল মানি, এই এই সোর্স থেকে আসছে, ওই জিনিসটা জাস্ট এফিডেভিটে জাস্ট লিখে দিবেন আর কি, তাইলে হবে। মানে আপনার টোটাল অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো ডিক্লেয়ার করতে হয় হ্যাঁ, নাকি? রাইট রাইট। ওকে, দেন আমরা নেক্সট মুভ করি। আচ্ছা, এখন আচ্ছা কেউ কোনো কোশ্চেন থাকলে একটু মিউট করে রাখি আমরা প্লিজ। আমি জাস্ট টোটাল একটা আইডিয়া দিয়ে ট্রাই করি, আপনাদের টোটালের কস্ট কিরকম যাবে। নর্মালি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিটা যায় 100 ইউরো, যেটা আমি বলছি অলরেডি। আপনি পুরো ইনটেকের জন্য একবারই ফি দিতে হয়, যেটা 100 ইউরো, সো বাংলাদেশি টাকা অলমোস্ট 14,500 টাকার মতো। তারপর টিউশন ফিস, আপনি স্কলারশিপ যদি না পান কোনো, আপনার টিউশন ফি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 13 লাখ টাকার মতো হবে আর কি। মানে আই মিন 9,000 10,000 বা 12,000 এরকম আর কি। এটা অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে 1 বছরের টিউশন ফি। দেন আপনার হেলথ ইন্স্যুরেন্স যেটা লাগবে, আমি 197 ইউরো যেটা ধরছি, প্রায় বাংলাদেশি টাকা অলমোস্ট 30,000 টাকার মতো। মানে আমি কস্টটা হিসাব করতেছি, এটা আপনার বিএফএস ভিসা ফি যাবে আপনার প্রায় 50,000 55,000 টাকার মতো। স্টুডেন্টের হচ্ছে 350 ইউরো, যেটা ইন্ডিয়ার একটা ভিসা ফি আছে, এটা 10,000 টাকা ধরেন অ্যারাউন্ড। দেন আপনি ইন্ডিয়া যাওয়া আসা অ্যাকোমোডেশন সবকিছু মিলে অ্যারাউন্ড 25,000 অ্যারাউন্ড। দেন আপনি যখন ভিসা হয়ে যাবে আপনার, ঢাকা থেকে ফিনল্যান্ডে আসা অ্যারাউন্ড 70 to 80,000। সো এইটা হচ্ছে আপনার কস্ট। পাশাপাশি আপনার 9,600 ইউরো, দ্যাট মিনস প্রায় 14 লাখ টাকা আপনার ব্যাংকে লিভিং এক্সপেন্স দেখাইতে হয়। সো লিভিং এক্সপেন্স যেটা দেখাবেন এটা আপনার খরচ না, এটা দেখাইতে হবে। বাট উপরে যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই আপনার খরচ। সো ওইটা ছাড়া আপনার প্রায় 14 লাখ ছাড়া বাকি থাকে প্রায় 15 লাখ টাকার মতো। সো 15 লাখ টাকা একজন স্টুডেন্টের অলমোস্ট কিন্তু খরচ চলে যাবে। আর ব্যাংকিং স্টেটমেন্টে দেখাতে হবে অলমোস্ট 14 লাখ টাকা। সো এই অলমোস্ট 30 লাখ টাকা অ্যারাউন্ড একটা বাজেট। এই হচ্ছে একটা রাফ আইডিয়া যে ফিনল্যান্ডে এরকম টাকা হচ্ছে আপনার একটা অ্যাপ্রক্সিমেট বাজেট রাখা লাগবে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে। একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে। সো আপনি যদি স্পাউস অ্যাড করেন, আপনার লিভিং এক্সপেন্সটা তখন বেড়ে যাবে 9,600 ইউরোর সাথে, আরো অলমোস্ট আপনার প্রায় 9 লাখ টাকার মতো আরো অ্যাড হবে। এখানে আপনার প্রায় 21 লাখ 22 লাখ টাকার মতো চলে যাবে, ব্যাংকে দেখাইতে হবে। আর কস্ট ধরেন আপনার স্পাউসের জন্য আপনার ইন্ডিয়া যাওয়ার জন্য কস্ট বাড়বে, ভিসা ফি বাড়বে, সবকিছু মিলে আরো এডিশনাল আপনার 2 লাখ টাকার মতো ফিনল্যান্ডে আসা পর্যন্ত এয়ারফেয়ার সহ 2 লাখ টাকার মতো আরো এডিশনাল কস্ট যাবে আপনার আপনার স্পাউস যদি আপনার সাথে অ্যাড হয়। আর ব্যাংকে এডিশনাল টাকা দেখাইতে হবে আরো প্রায় 9 লাখ টাকার মতো।
এনি কোশ্চেন্স? ভাইয়া ভাইয়া টিউশন আমার ফি পাঠান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা না না, আপনি বলেন ভাইয়া। হ্যাঁ, টিউশন ফি পাঠানোর পরে এই যে লিভিং এক্সপেন্সের টাকা যেটা ব্যাংকে দেখাতে হবে, এটা কি ফিনল্যান্ড যাওয়া পর্যন্ত রাখতে হবে অ্যাকাউন্টে? রাইট, আপনি যখন ফিনল্যান্ডে আসবেন আপনার এয়ারপোর্টে চেক করতে পারে যে তুমি যে আসছো তোমার তো লিভিং এক্সপেন্স দেখা যাচ্ছে 1 বছর, দেখো তোমার অ্যাপসটা দেখাবে, একটু দেখি। এরকম না যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু ওরা অনেক সময় ডিপোর্টের সিচুয়েশনও করতে পারে। সো বেস্ট কেস সিনারিও হলো আপনি ফিনল্যান্ডে আসবেন, তারপর আপনি যদি আত্মীয় স্বজনের কাছ থেকে কারো টাকা নিয়ে থাকেন ওইটা আপনি লাগলে ওদের দিয়ে দিবেন আর কি। আর যদি আপনার টাকা লাগে আপনি রাখবেন। জি আপু কি জন্য কোশ্চেন করতে নিয়েছিলেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ফিনল্যান্ডের মানে একদম ফাইনাল ভিসা হওয়ার আগ পর্যন্ত তাহলে তো অনেক মানে অনেক ক্ষেত্রে আমাদের খরচ আছে, এই যে ভিএফএস ভিসা, হুম, ভিএফএস ভিসা ফি, ইন্ডিয়ান ভিসা ফি, মানে মোটামুটি একটা সার্টেইন অ্যামাউন্ট খরচ হয়ে যাবে যদি আমরা একজন ফ্যামিলি নিয়ে মুভ স্টুডেন্টের করে। জন্য আপনার টিউশন ফি ছাড়াও আরো প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ টাকা খরচ যাবে আপনার। হুম, সেটাই দেখলাম ভাইয়া, মোটামুটি অনেক টাকা যদি স্টুডেন্ট আল্লাহ ফাইল না করে খুলতেও এখন রিজেক্ট 10,000 হয়। টাকা লাগে। আপনার খরচ হবেই আপু। আপনি যেমন ফিনল্যান্ডে মাত্র 100 ইউরো দিয়ে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনার আজকে ফর এক্সাম্পল কানাডাতে অ্যাপ্লাই করতে গেলে বা ইউএসএ অ্যাপ্লাই করতে গেলে শুধু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পিছনে দেখা যায় অনেকজনের 50,000 টাকা খরচ হয়ে যায়। তারপর ভিসা ফি তো থাকেই। সো এখানে এডিশনাল খরচ হলো ইন্ডিয়া যাওয়া লাগবে, এটা একটা এডিশনাল খরচ। আর ভিসা ফি, হেলথ ইন্স্যুরেন্স এগুলো সবারই লাগবে, সব দেশে গেলেই লাগবে আর কি। তারপর ভাইয়া অস্ট্রেলিয়ার মেডিকেল ইন্স্যুরেন্স 2 বছরেরটা নেয়, ওইটা মানে কয়েক হাজার ডলার। সো কয়েক হাজার ডলার এখানে আপনি 197 ইউরো পেয়েছেন মাত্র, হুইচ ইজ কোয়াইট চিপ। সো অনেক সব দেশেই আসলে খরচ আপনি 2 লাখ টাকায় ভিসা ফি কস্ট কভার করে ফেলবেন, এটা তো আনবিলিভেবল। মানুষজন আজকে সৌদি আরব গেলে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে, মালয়েশিয়া গেলে 4-5 লাখ টাকা খরচ করে, ভিসা ফি দিয়ে এজেন্সি দিয়ে যায়। ভাইয়া So, 2 লাখ টাকা তো সিঙ্গেল পার্সন, হ্যাঁ, তিনজন হলে তো এটা আরো 6 লাখ হয়ে যাবে না, ডাবল হয়ে যাবে তো। আপনি মালয়েশিয়া গেলে 3 জন হলে তো আপনার 6 লাখ করে 18 লাখ টাকা খরচ হয়ে যাবে। সেটাই বলতেছি মোটামুটি 50 লাখ নিয়ে নামা লাগবে। হ্যাঁ, আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে একটা বড় অ্যামাউন্ট, বাট আপনার কিন্তু আবার তো ব্যাকআপও নিয়ে যেতে হবে। হ্যাঁ, ব্যাকআপ যেটা আমি রেকমেন্ড করি, আপনি আসলে অ্যাটলিস্ট ফ্যামিলি নিয়ে আসলে যেমন কিছু বেনিফিট পাওয়া যায়, দুইজন থাকলে দুইজনের তখন দেখা যায় জব পাওয়াটা তখন দুইজন যখন খুঁজবে একজনের একজনের দেখা যায় ম্যানেজ হয়ে যায় আর কি। তাছাড়া ফ্যামিলি যখন স্পাউস থাকে স্পাউসের কিছু বেনিফিটস থাকে এখানে। সো সবকিছু মিলে অ্যাটলিস্ট 5-6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসলে আমার মনে হয় কাভারেবল আর কি। সো আর কোনো কোশ্চেন্স থাকলে আমাদের হাতে আরো কিছু সময় আছে, আপনারা চাইলে কোশ্চেন্স করতে পারেন। এনি সর্ট অফ কোশ্চেন্স? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। আপনি আইটি এর ব্যাপারটা বলতেছিলেন, আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর করেছি মেকানিক্যাল থেকে। So, ওকে, এই সাবজেক্টে গেলে এটার মানে ফিউচার কিরকম হবে? আর আমার এই মেকানিক্যালের সাবজেক্ট গুলোতে টিউশন ফিটা একটু হাই দেখলাম। আমি একটু রিসার্চ করেছিলাম যে 15,000 এর মতো বা 12,000 এর নিচে পাওয়া যাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, 12,000টা নর্মালি দেখা যায়, 12,000 অ্যারাউন্ড টিউশন ফি গুলো হয় আর কি। কোনো ইউনিভার্সিটি 10,000 থেকে 12,000, বা কিছু ইউনিভার্সিটি যেমন একটু আগে আমি যখন ইউনিভার্সিটি দেখাইছিলাম আলতো ইউনিভার্সিটির কিন্তু বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে আপনার 15,000 ইউরো টিউশন ফি। তো এটা এখন দেখা যায় ওদের কস্টিং হয়তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওদের যখন আপনাকে স্টাডি পিরিয়ডটা কমপ্লিট করবেন তখন ওদের কস্টিংটাও বেশি হয়। সো সেক্ষেত্রে দেখা যায় কস্টটা একটু বেশি হয়ে যায় আর কি। ওই দিক দিয়ে বাংলাদেশে যেরকম মেডিকেলে পড়তে গেলে অনেক বেশি খরচ। সো আপনার ডেফিনেটলি মেকানিক ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ডেফিনেটলি এখানে অপরচুনিটিস আছে। আপনার ইঞ্জিনিয়ারিং গুলো আপনার ইউরোপে ওদের মার্কেট বেশ ভালোই। সো আইটি অথবা ইঞ্জিনিয়ারিং ওদের ফিল্ডে দেখা যায় বিজনেসের চেয়ে কম্পারেটিভলি আমার কাছে মনে হয় একটু বেটার আর কি। সো আমার সাজেশন হচ্ছে আপনি ওই 3-4 লাখ টাকা কমের জন্য একটা মানে অ্যাভারেজ সাবজেক্ট পড়ার চেয়ে 3-4 লাখ টাকা বেশি দিয়ে একটা ভালো সাবজেক্ট যেটার জব অপরচুনিটিস কম্পারেটিভলি একটু হলো বেটার, ওইটা পড়া ওয়াইজ আর কি। আমি ওইটা রেকমেন্ড করি আর কি। আচ্ছা, আমার মনে হয় খুব সবাই মোটামুটি একটা একটা ব্রিফ আইডিয়া ফিনল্যান্ড সম্বন্ধে পেয়েছেন আপনারা। কারণ আমি ইন ডিটেলসে যাওয়া তো খুব ডিফিকাল্ট, 1 ঘন্টা 40 মিনিট হয়েছে অলরেডি, বাট আমি যতটুকু ট্রাই করার যে প্রত্যেকটা বিষয় টাচ করার একদম আপনার ডিসিশন নেওয়া থেকে যে আমি ফিনল্যান্ডে যাব ওইখান থেকে শুরু করে ফিনল্যান্ডে পৌঁছানো পর্যন্ত। আচ্ছা, এরপর কিছু বাকি থাকে, পরবর্তী আপনি যখন রেসিডেন্ট পারমিট কার্ড চলে আসবে তখন জাস্ট
টিকিট বুক করবেন, তারপরে টুকটাক কাজ থাকে ওগুলো দেখা যায় আপনারা হয়তো বিভিন্ন গ্রুপেও জানতে পারবেন। আমাদের একটা রিসেন্টলি ফেসবুক গ্রুপও আমি খুলছিলাম, কারণ আমি আসলে অনেকগুলো গ্রুপের অ্যাক্টিভিটিস দেখে আমার নিজের কাছে মনে হয়েছে আমি একটা গ্রুপ খুলি, দেখি হয়তো প্রপার ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করতে পারবো আর কি। সো আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন করতে পারেন, আর আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে আপনারা মেল করতে পারেন, মেসেজ করতে পারেন। হোপফুলি আপনারা আপনাদের আনসার পাবেন। এছাড়াও যদি আরো কোনো এডিশনাল সাপোর্ট লাগে, মানে ইউ ক্যান রিচ আস এনি টাইম, পেজের মাধ্যমে, ওয়েবসাইট আছে উই হ্যাভ, দেন মেসেজ করতে পারেন, মেল করতে পারেন। সো হোপফুলি আপনাদের কোনো মানে কমিউনিকেশনের জন্য প্রবলেম হবে না, কোনো ইনফরমেশন নিয়ে কোনো ঘাটতি থাকবে না, কারণ এখন ইনফরমেশন সব জায়গায় খুব অ্যাভেলেবেল, বাট রাইট ইনফরমেশন পাওয়া হচ্ছে মোর ইম্পর্টেন্ট আর কি। সো যদি আর কোনো কোশ্চেন্স না থাকে আই থিংক উই ক্যান ক্লোজ। রাফি ভাই আপনি কি আছেন? যেহেতু আর কোনো কোশ্চেন নাই তাহলে আজকে শেষ করি আমরা আজকের ক্লাসটা। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই অনেক পার্টিসিপেন্ট খুব ভালো ছিল, মানে খুব অ্যাক্টিভ ছিলেন আর কি সবাই। হ্যাঁ, কোশ্চেন তো অনেক আছে, এখন সবটা আসলে করলে সময় চলে যাবে। আচ্ছা, ধরেন একটা যদি সিলি তারপর কোশ্চেন করি, মানে এত বাংলাদেশি স্টুডেন্ট যাচ্ছে, এত রেভিনিউ ইনকাম হচ্ছে ফিনল্যান্ডের, ওরা বাংলাদেশে একটা এমবাসি কেন সেট আপ করে না? হ্যাঁ, এইটা এটা তো সবার ইমেল করা উচিত বা জানানো উচিত। মাঝখানে একবার কথা হইতেছিল, মাঝখানে কয়েকজন অনেক ইয়েতে পেটিশনও করছে আপনার মাঝখানে, যেমন ইয়েতেও কি বলে, ইভেন শ্রীলঙ্কাতেও আপনার কথা চলতেছিল ওদের এম্বাসি সেট আপ করবে আর কি। এখন বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসতেছে, এটা যে অনেক লার্জ নাম্বারে আসতেছে অনেক বেশি বছর ধরে, ব্যাপারটা এরকম না আর কি। লাস্ট 3-4 বছর ধরে নাম্বারটা একটু বেশি। সো মানে এর আগে কি ইন্ডিয়ানরা বেশি যেত? এর আগে বাংলাদেশি কম্পারেটিভলি একটু কম ছিল, লাস্ট 3-4 বছর ধরে অনেক স্টুডেন্ট বাংলাদেশে আসতেছে আর কি। আমি ইন্ডিয়ার সাথে তো শুনলাম আমাদের তো বিজনেস আসলে অনেক। নেপালেও নাকি দূতাবাস আছে ওদের। হ্যাঁ, 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 রাইট। রাফি ভাই আমার মনে রেকর্ডটা অফ করে দিতে পারেন চাইলে, আমি জাস্ট একটু কথা বলি।